স্বাগত সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্টার সিনেমিক্সের সৌজন্যে। দর্শক, নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর ধারণা করা হয়েছিল এবার হয়তো সড়কে শৃঙ্খলা ফিরবে, যেখানে সেখানে গাড়ি থামানো, অবৈধ পার্কিং, বেপরোয়া যান চলাচল বন্ধ হবে। শিশুদের আন্দোলনে চালক, মালিক, যাত্রী, পথচারী এবং আইন প্রয়োগকারী সংস্থা সহ প্রত্যেকেরই টনক নড়বে। ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কমবে, সড়ক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো দায়িত্বশীল হবে। ফলে সড়ক দুর্ঘটনা কমবে, মৃত্যুর মিছিল থামবে, সড়কের নৈরাজ্য বন্ধ হবে। কিন্তু এই ধারণার বিপরীতে দুঃখজনক সত্য হলো শিক্ষার্থীদের আন্দোলন যেন কোনো প্রভাবই ফেলতে পারেনি সড়কে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বড় বড় শহর, মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়ক কোথাও যে শৃঙ্খলা ফেরেনি তা সহজেই বোঝা যায় যানজট, যান চলাচলের ধরন আর দুর্ঘটনার প্রবণতা দেখলেই। বাংলাদেশ পুলিশ ট্রাফিক সপ্তাহ পালন করছে, মোবাইল কোর্ট পরিচালনা করছে, জরিমানাও করা হচ্ছে। রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, গার্লস গাইডের শিশু, কিশোর, কিশোরীরা রাস্তায় শৃঙ্খলা আনতে প্রাণান্ত করছে, কিন্তু কিছুতেই টনক নড়ছে না কোনো পক্ষের। সম্প্রতি অভিনেত্রী অহনাকে চলন্ত ট্রাক থেকে ফেলে দেওয়া এবং পরবর্তীতে মামলা তুলে নিতে তাকে হুমকি দেওয়ার ঘটনা যেন সড়ককে বহু পক্ষের উদাসীনতা, চরম নৈরাজ্য আর স্বেচ্ছাচারিতারই প্রতিফলন। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নৈরাজ্যমুক্ত সড়কের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মীর রেজাউল আলম বিপিএম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম, গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। যাচ্ছে মূল আলোচনায়। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করলো, বিভিন্ন পক্ষ নানা উদ্যোগের ঘোষণা দিল, অনেকের সবারই চোখ খুলে গেল, সকল পক্ষই বললো আমাদের চোখ খুলে দিয়েছে এই বাচ্চারা। কিন্তু অবস্থা কতটুকু বদলালো বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে এবং টিভিকে ধন্যবাদ জানাই যে আপনি এবং আপনার টেলিভিশন একটা বলবো যে নিয়মিত বিরতি দিয়ে এই বিষয়টাকে আপনি বারবার সামনে আনার চেষ্টা করছেন। এবং আজকে যে আপনি যে বিষয়টি নির্ধারণ করেছেন যে নৈরাজ্যমুক্ত সড়কের বাংলাদেশ চাই, এই চাওয়াটা একটা অসম্ভব চাওয়া বলেই মনে হচ্ছে আমার কাছে। এবং তারপরেও আপনার যে চাওয়া সেটিকে স্বাগত জানাই। যেইভাবে আমি স্বাগত জানাই বা আমি বলবো যে স্বাগত জানাতেই হয়, যে ট্রাফিক সপ্তাহ বলুন কিংবা অন্যান্য যা কিছু হোক, যে চেষ্টাগুলো হয় সেগুলোকে আমরা স্বাগত জানাতে চাই। বাংলাদেশে আমরা নানা ধরনের আন্দোলন দেখেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটি আন্দোলন, সেই নিরাপদ সড়ক চাই আন্দোলন, যেটি শিক্ষার্থীরা করেছিল, এই একটি আন্দোলন এদেশের মানুষ দীর্ঘকাল মনে রাখবে। কারণ প্রত্যেকের হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল এই আন্দোলনটি, যেখানে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছিলেন যে শিশুরা আমাদের চোখ খুলে দিয়েছে। এই বাস্তবতায় আমাদের একটা প্রত্যাশার জায়গা যে অন্তত যদি আমি কিছু করতে নাও পারি, কিন্তু আমাদের যে মনের ভিতরে একটা দাগ কেটেছে, এইটাই হয়তো কোনো একটা ইতিবাচক পরিবর্তন আনবে। রাতারাতি পরিবর্তন আমরা প্রত্যাশাও করি নাই, আমরা সেটা ভাবিও নাই। এবং এর মধ্যে নির্বাচন গেছে, একটা রাজনৈতিক ঢামাডোল ছিল। নির্বাচনের পরে এখন নতুন করে নতুন সরকার, নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। সেই দিক থেকে আমি মনে করি যে একটা নতুন প্রেক্ষাপট আজকে জাতির সামনে উপস্থিত হয়েছে। এবং আপনি যদি মন্ত্রী পরিষদটার দিকে তাকান, যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সেখানে যে সমস্ত বিষয়গুলোকে আমরা সবসময় নিরাপদ সড়কের পক্ষে প্রতিবন্ধকতা বলে মনে করতাম, তার একটা অন্যতম ছিল ক্ষমতার কেন্দ্রে বসে কয়েকজন মানুষ বাংলাদেশের সড়ককে অনিরাপদ করে তুলেছিল। বাংলাদেশের মানুষকে তারা, আমি বলবো, একটা মালিক শ্রমিক ভয়ঙ্কর ঐক্যের মুখে নৈরাজ্যকর অবস্থার দিকে ঠেলে দিয়েছিল। নতুন মন্ত্রিসভায় সেই সব মুখগুলো না থাকায় আমরা একটু নতুন করে আশায় বুক বাঁধতে পারি যে অন্তত ক্ষমতার কেন্দ্র থেকে এখন কেউ ষড়যন্ত্রের কলকাঠি নাড়তে পারবে না কোনো ধরনের উদ্যোগে। সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তার প্রায়োরিটির জায়গা হলো, অগ্রাধিকারের জায়গা হলো সড়কের শৃঙ্খলা। আমরা এখন বক্তৃতাতে অনেক শুনলাম, এবার একটু কাজটা দেখতে চাই এবং আমরা মনে করি সেই কাজটা ওনারা করবেন। বাংলাদেশে যে হারে দুর্ঘটনা ঘটে কিংবা যে প্রক্রিয়ায় দুর্ঘটনাগুলো ঘটে, তা ঠিক নিছক দুর্ঘটনা নয়।
যে কারণেই আমরা মনে করি যে পথে পথে দুর্ঘটনা ঘটে না, আসলে পথে পথে প্রতিদিন খুন হয় মানুষ। এবং এর কারণ অনেকগুলো আছে। আপনি হয়তো রেষারেষি, পাল্লাপাল্লি চালকদের, এটা আমরা বলবো। আমরা দেখেন যে কয়টা সমস্যার কথা আমরা বলতাম তার একটিও এখন পর্যন্ত দূর হয়নি। যেমন একটা হলো টার্গেট ট্রিপ, সেটি কিন্তু কিছুদিন বন্ধ ছিল, সেটি কিন্তু আবার চালু হয়েছে এবং কথা দেওয়া হয়েছিল যে এটা বন্ধ করা হবে। এবং ইচ্ছাকৃত মৃত্যু কিংবা ধরেন জিঘাংসার যে চেহারাটা, রোজিনা, রাজীব কিংবা পায়েল, কিন্তু নতুন বছরে এসে আবার আমরা দেখলাম মোহনার সাথে সেই আচরণ। সুতরাং জিঘাংসার জায়গাটাও কিন্তু বন্ধ হয়নি পেশিশক্তি প্রদর্শনের চেষ্টাটা। এবং আমরা এই 7জন এখানে উপস্থিত আছি। গত সংসদে একই দিনে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সড়ক পরিবহন আইন পাশ হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে চারিদিক থেকে নানা ধরনের প্রশ্ন উত্থাপনের পরেও কিন্তু সেটি দ্রুত কার্যকর হয়। কিন্তু দেখেন সড়ক পরিবহন আইনটি পাশ হওয়ার পরেও কার্যকর হয়নি। কিন্তু বরং এই যে কার্যকর আপনি করলেন না, তার কারণে দেখা গেল বাংলাদেশের মানুষের মুখে পোড়া মোবিল লাগিয়ে দিয়ে এক শ্রেণীর শ্রমিক নৈরাজ্য করেছে। এবং আমি কালাম্বা এখানে আছেন, অত্যন্ত আমি সজ্জন মানুষ, এখানে পুলিশের ভদ্রলোক আছেন, প্রশাসনের মানুষ আছেন এবং আমরা আছি। প্রত্যেকের চোখের সামনে, প্রত্যেকের নীরবতায় এই মানুষগুলোকে মুখে কালো মোবিল লাগিয়ে দেখে উচ্ছ্বাস করেছে। আসলে তো বাংলাদেশের মুখেই কালো মোবিল লাগিয়ে দেওয়া হয়েছিল সেই সময়। এবং দুঃখজনক যে আজ পর্যন্ত আইনটি কার্যকর হয়নি। এই আইনটির ব্যাপারে আমাদের অনেক ধরনের কারা লাগিয়েছে সেগুলো কিন্তু প্রতিটা মিডিয়াতে বলা হয়েছে যে ফুটেজ দেখে দেখে বিচার হবে। কিন্তু আপনি যে আইনটি আপনি আপনার নিজের পার্লামেন্টে পাশ করলেন, সেই আইনটি কার্যকর করতে পারলেন না পেশি শক্তির কাছে। আমি বলবো যে এখন সময় আছে উপস্থিত। আমরা একটা আইন চেয়েছিলাম, সেই আইনের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। আমি, ইলিয়াস কাঞ্চন, মোয়াজ্জেম ভাই, আমরা অনেক কথা বলেছি। পরিবহন আমরা নিরাপত্তার চেয়েছিলাম যে আইনের টাইটেলের মধ্যে নিরাপত্তা শব্দটি থাকুক। আমরা বলেছিলাম যে চালকের শিক্ষাগত যোগ্যতা হোক কমপক্ষে এসএসসি পাস। কারণ ড্রাইভিং আমার কাছে মনে হয় যে একটা শুধুমাত্র গাড়ি চালানো নয়, এর মধ্যে অনেক টেকনিক্যাল অনেক কিছু থাকে যেগুলো জানতে হবে। আমরা নানা ধরনের আরও আমাদের 10 বছরের দায়ী ছিল যে ইচ্ছাকৃত দুর্ঘটনার জন্য। যাই হোক, তারপরে দেখেন এখানে এই আইনে দায়ী ব্যক্তি কথা থাকার পরেও শ্রমিকদেরকে উস্কে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এবং আমরা দেখলাম যে নীরবভাবে তাদের সমস্ত উশৃঙ্খলতাকে মেনে নেওয়া হয়েছে। নিঃসন্দেহে যে দুর্ঘটনা শুধুমাত্র শ্রমিক একা করে, পরিবহন শ্রমিক একা করে তা নয়, এবং কোনো পরিবহন শ্রমিক করতে চায় কিনা সেটাও আমরা জানি না। বাংলাদেশের রোড ব্যবস্থাপনায় আপনি ইঞ্জিনিয়ারিং ফল্ট থাকে, অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং ফল্ট থাকে, ডেফিনেটলি ম্যানেজমেন্ট ফল্ট থাকে অনেক ধরনের। সেখানে ইঞ্জিনিয়ার যারা, কনস্ট্রাকশনে যারা থাকে, ল এনফোর্সমেন্ট যারা থাকে, তাদের দিক থেকে ভুল থাকে, মালিক শ্রমিকদের দিক থেকে বলতে পথচারীদের, আমরা যারা পথ ব্যবহার করি তাদের অনেক ধরনের ভুল থাকে। একটা কালেকটিভ ফেইলিওর। কিন্তু এই জায়গা থেকে যদি আমরা বের করতে যাই, আপনাকে তো কোথাও না কোথাও শুরু করতে হবে। শুরু করার জায়গাটা ছিল এই আইনটি কার্যকর করা। এই কালেকটিভ ফেইলিওর যেটার কথা বলছেন, এখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি সেটা নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। জনাব আবুল কালাম, সড়কের নৈরাজ্য বন্ধের যে চাবিকাঠি সেটা আসলে কার হাতে? অ্যাকচুয়ালি আমি ইশতিয়াক ভাই যে কথাগুলি বলছেন, অনেকগুলি কথাই বলছেন, এবং এইটা নিয়ে আমরা অনেক দিন যাবতই চেষ্টা করছি যাতে সড়ক নিরাপদ হয়। আমরাও কিন্তু চাই না যে আমাদের সম্পদ ক্ষতিগ্রস্ত হোক, আমরাও চাই না যে সড়কের দুর্ঘটনা ঘটুক। একটা দুর্ঘটনা ঘটার পরে একটা মালিকের যে পরিমাণ মানে প্রথমে চাওয়া উচিত যাতে দুর্ঘটনা না হয়, মানুষের যেন মৃত্যু না হয়, তারপর হলো সম্পদের ক্ষতি। তারপর মানে আপনার বাসের ক্ষতি, ট্রাকের ক্ষতি পরে, আগে মানুষের জান যেন না যায়। জি, সেটাই আমি বলতেছি যে একটা মৃত্যু হওয়ার পরে যে অবস্থাটার সৃষ্টি হয় এবং তার জন্য মালিক এবং তার সম্পদ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেভাবে কোর্ট কাচারিতে হয়রানি হইতে হয়, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি মাথায় নিয়ে কোনো মালিকই চাবে না যে তার গাড়িটায় দুর্ঘটনা ঘটাক এবং একজন মানুষ মারুক। কিন্তু আশিক ভাই, একটা জিনিস, ঢাকা শহরে বাস চলাচলের কিন্তু এখন উপযুক্ততা হারিয়ে ফেলেছে। বাস চলাচলে, হ্যাঁ, রাস্তাই নেই ঢাকা সড়কে। ঢাকা শহরে আপনি যে বাস চালাবেন এই ধরনের কোনো পরিচ্ছন্ন রাস্তাই নেই। সমস্ত রাস্তায় এখানে তো শুধু বাস চলে না, এখানে আপনার টেম্পো চলে, ল্যাগুনা চলে, সব চলে। কিন্তু সবই চলে
চললেও রিকশাও চলে, ভ্যানও চলে, যেভাবে চলাচল করার জি, কথা, রাস্তায় মানুষও চলে। যেমন দুইটা প্রজেক্টের কাজ হচ্ছে, একটা এমআরটি, একটা বিআরটি। এই দুইটা প্রজেক্টের কাজের জন্য যে রাস্তা রেখে গাড়ি চলাচলের ব্যবস্থা করা, এটা কিন্তু চলাচলের ব্যবস্থা হয়নি। এক, দ্বিতীয়ত হইল হাইওয়েগুলি যদি আপনি দেখেন, এখনো হাইওয়েগুলি, যে হাইওয়েতে 6 ঘন্টার ডেস্টিনেশন, ওইটাতে এখনো 12 থেকে 14 ঘন্টা লাগে গাড়ি পৌঁছাতে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির যতক্ষণ পর্যন্ত এইগুলি নিয়ন্ত্রণের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত নিরাপদ সড়ক চাওয়াটা এটা আপনার কতটুকু মানে আপনি কি বলতে চাইছেন তাহলে এইগুলো নিয়ন্ত্রণের সমাধানের মধ্যে সেই চাবিকাঠি নিহত? অবশ্যই, অবশ্যই এটা নিয়ে এটার মধ্যেই নিহত। তো এগুলো সমাধানের দায়িত্ব কার? এইগুলি সমাধানের দায়িত্ব সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের। যেমন মাননীয় যোগাযোগ মন্ত্রী, উনি আপ্রাণ চেষ্টা করছেন। আজকে 2 দিন আগে উনি চন্দ্রাতে গেলেন, উনি বলছে যে 7 দিনের মধ্যে হাইওয়ের পাশের অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। উনি এটা ঘোষণা দিয়েছেন। আজকে পত্রিকায় দেখলাম যে হাইওয়ের 2 পাশের যে অবৈধ স্থাপনা, এটার তালিকা তৈরি হচ্ছে। তাইলে এখন বুঝুন যে তালিকা তৈরি হচ্ছে, তো একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। আপনি আরেকটা জিনিস, যে টার্গেট ট্রিপ, এই টার্গেট ট্রিপের বিষয়টার কথা বলবো। আর এই বিআরটিসি 1100 বাস ইম্পোর্ট করে আনতেছে। আজকের পত্রিকায় আছে, গতকালকের নিউজেও আছে, যে 200 বাস সীমান্তের ওপারে লাল সবুজের রং লাগিয়ে অপেক্ষা করছে ঢুকার জন্য। আমার কথা হলো, আমি কাঞ্চন ভাইও আছে, কাঞ্চন ভাইও এটা নিয়ে গবেষণা করে, আমার মোয়াজ্জেম স্যার আছেন, উনিও গবেষণা করেন। এই যে 1100 বাস আসতেছে, এই 1100 বাসের জন্য যে ড্রাইভার প্রয়োজন, এটা তৈরি হয়েছে কিনা? এই 1100 বাস এনে কি আপনি স্টোর করবেন, না 1100 বাস রাস্তায় চালাবেন? তাদের এই 1100 বাস চালানোর জন্য জনবল তৈরি করা হয়েছে কিনা ইতিমধ্যে? না, অনেক বাস তো আপনাদের বিআরটিসির নষ্ট হয়ে আছে, সেগুলো জায়গায় না, নষ্ট হয়ে আছে, যেগুলি নষ্ট হয়ে আছে ওইটা তাদের জনবল নাই। তারা তার এরপরে আপনার এর মধ্যে কার, বাস, মিনি বাস, মাইক্রোবাস, এই ধরনের বহু গাড়ি ইম্পোর্ট হয়েছে। এই 1 বছরে এই যে ঘটনাটা ঘটছে রমিজউদ্দিন স্কুলের, এই ঘটনার পরে অন্তত প্রায় 1000 গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। তা কাজেই এই 1000 গাড়ি যে রেজিস্ট্রেশন হইলো, এইগুলিরও তো চালানোর মতো জনবল সৃষ্টি হয় নাই, ড্রাইভার তৈরি হয় নাই। এখন কথাটা হইলো যে এইটা টার্গেট ট্রিপ কিন্তু প্রাইভেটের আগে বিআরটিসি চালু করছে। এখন বিআরটিসি চালু করছে দেখে যে আমরাও চালু করব তা না, আমরা উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি টার্গেট ট্রিপ বন্ধ করার জন্য। রাত দিন কাজ করে যাচ্ছি। আগে যে পরিমাণ ছিল তার চেয়ে বহুলাংশে কমে এসেছে, সামান্য থাকতে পারে। গত বছর 9 আগস্টের মধ্যে টার্গেট ট্রিপ বন্ধ করার জন্য ঘোষণা দিয়েছিলেন যে 9 আগস্টের মধ্যে আপনার টার্গেট ট্রিপ বন্ধ করবেন, এরপর আর থাকবে না। কিন্তু এই কথা দিয়ে এই কথা না রাখার কারণটা কি? না, কথা রাখছি আমরা। যে পরিমাণ ছিল, হয়তো অল্প সামান্য কিছু থাকতে পারে, এটা প্রকাশ্যে না, চুরি করে। দেখুন, সব জায়গায় কিন্তু ভালো মন্দ, চোর, ভালো কিছু আছে, নাই যে কোনো জায়গায় কেউ আপনি বলতে পারবেন না। রাজধানীতে চলা গাড়িগুলো এখন লক্কর ঝক্কর এবং আপনার ওই প্রতিনিয়ত চোখের সামনে দেখছি ঠোকাঠুকি করে চলছে, একেবারে আপনার একদম কমন ব্যাপার। এবং এগুলো আপনার যেন মানে নির্বিকার, একজন আরেকজনের সাথে বাড়ি দিচ্ছে, ঘষা দিচ্ছে, একজন আরেকজনকে ব্লক করে দাঁড়াচ্ছে। এবং বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। রাজধানীর গণপরিবহনের লক্ষ্যচক্কর চেহারা দেখে আসলে মানে আসলে কি বলতে, মানে এর কারণ কি আপনি বলেন? অ্যাকচুয়ালি আশিক ভাই, গাড়ি রং করানোর পরে একটা গাড়ি রং করানোর পরে 7 দিন 10 দিনও রং রাখা সম্ভব না। রং করানোর জন্য তো কিন্তু একটা বডি দরকার। আপনাদের গাড়িগুলোর তো কিন্তু বর্ডার না, মানে এবং কিছু গাড়ি আছে যেগুলা
আমি জানি না যে কোন কোন কারখানা থেকে বের হয়েছে এগুলো, না বাস না মিনি বাস, না অনেক সময় শুনি যে ওই যে পুরনো জিপ টিপের চ্যাসিসের উপর কোনোভাবে করা, এবং এগুলোকে মহাসড়কেও দেখা যায়। এগুলো তো আপনাদের কোনো না কোনো মালিকের গাড়ি। এই ধরনের গাড়ি ঢাকা সিটিতে আছে বলে আমার মনে হয় না, কারণ ঢাকা সিটিতে যে গাড়িগুলি আছে, যেগুলি বলছেন যে বাস, মিনি বাস, আরেকটা শব্দ আছে অমিনি বাস। অনেক ঢাকা শহরে গাড়ি চলছে যেগুলোর ইন্ডিকেটর লাইট নাই, পেছনের লাইট নাই, আপনার বাম্পার ভেঙে পড়ে যাচ্ছে, অনেক বাসের আপনার মিনি বাসের জানালা নাই। দেখুন, সেগুলো তো বিদ্যমান। আমরা তো সমিতিগতভাবে আমরা সবসময় চেষ্টা করি, এবং এর মধ্যে আমাদের মধ্যে দেখুন চাউলের মধ্যে কিন্তু খুঁত থাকবেই। আমাদের সমিতির মধ্যে যে সবাই ভালো গাড়ি রাখে তা না, কিন্তু এটা দেখার লোক কারা, এটা দেখার জন্য তো আমার পাশেই রাজাউল ভাই বসা আছে, ওনারা তো এটা নিয়ন্ত্রণ করবে। জি, আপনার কাছে আবার আসবো জনাব ইলিয়াস কাঞ্চন। শিক্ষার্থীদের আন্দোলনের পর বিভিন্ন পক্ষের মধ্যে আমরা অনেক উদ্যোগ দেখলাম, অনেকেই বলে চোখ খুলে গেছে, টনক নড়েছে, অনেক তোড়জোড়ও দেখলাম, কিন্তু কোনো কাজ হলো না। কেন কাজগুলো হচ্ছে না, আবার আগের অবস্থায় ফিরে গেল কেন? আমি একটু পজিটিভে হাইসা তারপরে বাকি কথা আমি বলতে চাই যে আমি বাচ্চারা যে আন্দোলনটা করেছিল সেটা অগাস্ট মাসের পরে দিয়েই আপনার মোটামুটিভাবে অক্টোবর থেকেই ইলেকশনের ব্যাপারটা কিন্তু সামনে চলে আসছে। অগাস্ট মাসের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রাইম মিনিস্টার নিজে কতগুলো নির্দেশনা দিয়েছেন, এবং এর মধ্যে ট্রাফিক পুলিশ তারা কিছু কাজ হাতে নিয়েছেন, যদিও ওই কাজের মধ্যে আমার কথা আছে, আমি বলবো পরে। কিছু কাজ করার চেষ্টা তারা করেছেন। তো তারপরে ইলেকশনের পরবর্তী সময়ে আমি যোগাযোগ মন্ত্রী যিনি কাদের ভাই, তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। উনি আমাকে আশ্বস্ত করেছেন আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ হবে। তারপরে আমার মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের, ওনার সঙ্গে এক পার্টিতে, প্রাইম মিনিস্টার পার্টিতে আমার যোগাযোগ হয়েছে। উনি নিজেই আমাকে এসে বলছেন যে ইলিয়াস ভাই আপনি কোনো রকম টেনশন করবেন না, এটা আমাদের বিষয়, আমরা কিন্তু এটা আমি কিন্তু জিজ্ঞাসা করি না, উনি নিজেই বলেছেন। তা যার জন্য আমি একটু মানে আশাবাদী। এই কারণে আমার এখন কথা যে জিনিসটা হলো সেটি হলো যে এই যে মনে করেন যে আগামীকালকের থেকেও কিন্তু ট্রাফিক সপ্তাহ পালন হবে। এই যে কাজগুলো, এই কাজগুলো আসলে সিস্টেমেটিকভাবে হচ্ছে না। ট্রাফিক সপ্তাহ বলে তো কোনো জিনিস মানে ট্রাফিকের জন্য থাকা উচিত না। আমি কিন্তু এর আগে আপনারও অনুষ্ঠানে বলি প্রতিদিনের কাজ, নিত্যদিনের কাজ। হ্যাঁ, প্রতিদিনই আপনাকে চেক করতে হবে, প্রতিদিনই আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট আপনার ঠিক মতো করতে হবে। যদি না করেন তাহলে হবে না। আর একটা জিনিস যেটি হলো যে আমরা সমস্যাটাকে এত বড় করে ফেলেছি, এখন সবগুলো নিয়ে একবারে যদি আপনি রাস্তায় নামেন কখনোই কিন্তু আপনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না। আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের একটা লিস্ট করতে হবে যে আমার সড়কের মধ্যে কি কি প্রবলেমগুলো আছে, সড়কের নৈরাজ্যের জন্য কি কি প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো একটাকে আপনি টার্গেট করেন প্রথমে, সেটা 4 মাস কিংবা 5 মাস আপনি এটাকে অ্যাড্রেস করার জন্য আপনি 4-5 মাস অন্তত কাজ করেন। করার পর কিন্তু একটা জায়গা কিন্তু আসবে, তারপর আপনি সেকেন্ড আরেকটা কাজ ধরেন। এই কাজগুলো হচ্ছে না। আপনি দেখবেন পথচারীরে ধরে টানতেছে, ওই মোটরসাইকেল আলারে হেলমেট পরানোর জন্য চেষ্টা করতেছে 7 দিন, কিন্তু বেশি না কিন্তু। তো এই যে এতগুলো জিনিস আপনি 7 দিন আপনি কোনটা আপনি ম্যানেজমেন্ট হচ্ছে না কিন্তু। তো এই যে আমাদের এই অজ্ঞতাগুলো, আমরা কিভাবে কাজ করব, কোন সিস্টেমে কাজ করব, সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। আরেকটা জিনিস, আমার বড় ভাই, অনেক সময় তার সঙ্গে দেখা হয়, তার সঙ্গে আমার ভালোই। আমার একটি প্রশ্ন আছে। এই যে আপনি বলছেন যে পৃথিবীর কোনো জায়গায় কিংবা কেন 7 দিন ট্রাফিক সপ্তাহ থাকবে? হ্যাঁ, আমরা কিন্তু আবার দেখেছি ট্রাফিক সপ্তাহ যখন ঘোষণা করা হয় তখন কিন্তু বেশ পরিবর্তন হয়, বেশ কিছু উন্নতি হয়। তাহলে কি ওই সময়টাই ট্রাফিক পুলিশরা কাজ করে, তারপর আর না, সেটাও আবার কিন্তু 5টা পর্যন্ত, সকাল মানে 9টা থেকে অফিস আওয়ার পর্যন্ত, তারপরে দেখেন তো আবার যে সেই অবস্থা। আমরা কিন্তু কিছুটা উন্নতি হতে দেখি না, খুব একটা যে হয় তা না। আপনাদের ফুটপাথে মোটরসাইকেল উঠতে দেখি না ওই সময়টা, সেটা কিছুটা হয়, কিন্তু 7 দিন। এবং এটা তখন মানুষ ধরে নেয় যে আমাকে 7 দিন আমাকে এই নিয়মটা মানতে হবে। কিন্তু আমার যদি ব্রেনের মধ্যে কাজ করতো যে আমার এটা সারা বছরে আমাকে ধরবে এবং 24 ঘন্টায় আমাকে ধরবে, তাহলে সেটা আমার মধ্যে হ্যাবিট গ্রো করতো। আমার হ্যাবিট এখন গ্রো করেছে যে বছরে হয়তো কখনো কখনো একটা ট্রাফিক সপ্তাহ আসবে,
কখনো কখনো হয়তো মোবাইল কোর্ট বসবে, ফোন করে দেবে, এই মোবাইল কোর্ট বসছে কিন্তু তোরা কিন্তু নামিস না। সেটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস যেটা আজাদ ভাই বললো যে এরকমভাবে আপনারা চেষ্টা করছেন, মোবাইল কোর্টে কিন্তু আরেকটা বড় বড় অভিজ্ঞতা আছে, মানে আপনার ওটাও কিন্তু ওই সেই জনগণই আপনার ভুক্তভোগী হয়। ওই দেখা যায় যে আপনার ওই গাড়ি ধরবে কিংবা ফাইন করবে বলে মালিকরা গাড়ি বের করা বন্ধ করে দেয়, এবং আমরা দুর্দশাগুলো আমরা সেটাই তো বললাম যে ফোনে বলে দেয়, তখন আর ওইগুলো বেরোয় না, 5টা পর্যন্ত বেরোবে না, তারপর আবার পরে বেরোবে। তো আমার কাছে কথা হলো যে যে দায়িত্বের যে জায়গাটুকু, আচ্ছা এই নৈরাজ্য দূর করার জন্য দায়িত্বটা কার? আপনি আসলে আমাকে যদি বলতে পারবেন আশিক ভাই। আমরাও খুঁজছি দায়িত্বটা কার? তো এই দায়িত্বটা নেওয়ার জন্য কিন্তু আপনার এখানে অনুষ্ঠানে কিন্তু আমি বলেছি যে এটার একটা জায়গা তৈরি হতে হবে, যে জায়গা থেকে দায়িত্বটা পালন করার লোক থাকতে হবে। তো সেই দায়িত্ব পালন যদি না হয়, সে যদি দায়িত্ব না থাকে, এখন আপনাকে আমি বলি এই যে উনি যেটা বললেন যে আমরা চেষ্টা করছি, ওনার সমিতিভুক্ত গাড়িগুলো, লক্ষ্য মাখা গাড়িগুলো, উনি বলতেছেন যে ট্রাফিক পুলিশ এটা দেখবে। কেন ট্রাফিক পুলিশ দেখবে কেন? এটা কি ওনার দায়িত্ব নাকি? আপনার সমিতিভুক্ত যে করলেন, সেই সমিতির লোকগুলো তার গাড়ি কীরকম, তারপরে কীরকম একটা ফর্ম দিলেন, আপনি তাকে সমিতিভুক্ত করলেন, আপনি তার গাড়িটাও দেখবেন না, আপনার তার চালকটাও দেখবেন না, সে কীভাবে করলো। তারপরে এখনও লক্কর মার্কা গাড়িগুলো চলবে, তারপরে আপনার ড্রাইভারের লাইসেন্স প্রপারলি থাকবে না, তার মানে হবে না। তো এই জিনিসগুলো যার যার দায়িত্ব, সে যদি পালন না করে, তাহলে এটা তো শুধু আপনাকে ওই ট্রাফিক পুলিশের কাছে দিলে ট্রাফিক পুলিশ কত করবে? তো তাহলে ওই 7টায় একদিন আসবে, নামবে, কারণ অন্তত কিছু তো দেখাতে হবে। তো হ্যাঁ, তো এই যে এই দেখানোর বিষয় প্রপারলি আপনাকে ম্যানেজমেন্ট করার জন্য এবং সলিউশন, আপনাকে মাথায় কার দায়িত্ব আছে? যে আমার মাথায় আছে যে আমার নৈরাজ্য দূর করতেই হবে, নৈরাজ্য দূর করার জন্য আমার এই লিস্ট আছে, এই লিস্ট ধরে আমি একটা একটা করে কাজ করব। এটা কার দায়িত্ব? যে কার দায়িত্ব সেটা খোঁজার চেষ্টা করবো আমরা। জনাব মীর রেজাউল আলম, 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালন করছেন আপনারা, আপনার মাঠে থাকছেন, কি লক্ষ্য সামনে রেখে আপনারা এই উদ্যোগ নিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি আমাদের ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কথার সূত্র ধরেই বলি। উনি যেটা বলছিলেন যে ট্রাফিক সপ্তাহ আমার দরকার নেই, আমার 365 দিনই ট্রাফিক সপ্তাহ। আমরা 365 দিনই কাজ করছি, 365 দিনই এনফোর্স করছি। ল এনফোর্সমেন্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে, কিন্তু এর বাইরে এই ট্রাফিক সপ্তাহ বলেন বা শৃঙ্খলা পক্ষ, আমরা এবার বলেছি শৃঙ্খলা পক্ষ কেন করছি? আপনারা সবাই জানেন যে আমরা ট্রাফিক এডুকেশনের ক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায়। স্কুল কলেজে কারিকুলামে কিন্তু এই ট্রাফিক এডুকেশনটা নাই। সো আমাদেরকে তো এই শৃঙ্খলা পক্ষ বলেন, ট্রাফিক সপ্তাহ বলেন, এগুলোর মাধ্যমে কি হচ্ছে? আপনি আজকে কথা বলছেন, মিডিয়া আজকে কথা বলছে, পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে। সো জনগণকে তো সম্পৃক্ত করতে হবে, জনগণকে সেন্সিটাইজ করতে হবে। শুধু মামলায় তো একমাত্র সমাধান না। যদি আমি বছরে 365 দিনই আমি কাজ করছি, সেটা কিন্তু সমাধান হচ্ছে না। তা ট্রাফিক এডুকেশনটা ইটস ভেরি ইম্পর্টেন্ট টুল ফর দি ট্রাফিক ডিসিপ্লিন। তো সেই জায়গাটাই কিন্তু আমি মূলত অ্যাড্রেস করতে যাচ্ছি। যদি বলছি প্রায়োরিটিটা কি, আমরা বলবো শৃঙ্খলা, এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা করার জন্য দেখেন আপনাদের সাথে আমরা ওই নিরাপদ সড়ক আন্দোলনের পরে কিন্তু আমরা অনেকগুলো জনসচেতনতামূলক সভা করেছি। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসছে, পরিবহনের লোকরা এসছে, সমাজে গণ্যমান্য ব্যক্তিরা এসছে, আমরা ট্রাফিক গাইডবুক প্রকাশ করেছি, আমরা সরকারি বেসরকারি স্কুল কলেজ অফিস সব জায়গায় এই বইগুলো বিতরণ করেছি। আমরা লিখে দিয়েছি যে এই বইয়ের আলোকে আপনারা আপনাদের সবাইকে এডুকেট করেন, সবাইকে ট্রেনিংটা দেন। ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে আমি ট্রাফিক পুলিশ এককভাবে যদি এনফোর্স করি, আই উইল নট বি সাকসেসফুল। তো সবাই যদি এটাকে ওন না করে, তাহলে কিন্তু এই জায়গাটা শৃঙ্খলা আনা খুব কঠিন। যদি কালাম সাহেব যদি বলছিলেন যে হ্যাঁ ওনারা তো নামাচ্ছেন, লক্ষ্য যখন নামলে আমাদের উপর ওনারা চাপিয়ে দিচ্ছেন, কিন্তু তাহলে সমিতি যেটা আছে, সমিতির ক্ষেত্রে যে নিয়ন্ত্রণটা, ওই নিয়ন্ত্রণটা কে আরোপ করবে? আমরা যখন বললাম যে বাসগুলো যখন চলাচল করবে, ইন বিটুইন দি বাস স্টপেজ এই দরজাগুলো বন্ধ থাকবে, আমরা কিন্তু কমিউনিকেট করলাম, কথা বললাম, এটা কিন্তু কাজ হলো না। ফরেজ দেখেন আপনার মোটর সাইকেলে যখন আমরা স্লোগান দিয়েছি নো হেলমেট নো ফুয়েল, এই স্লোগানটা কিন্তু কাজ হয়েছে। 99% মোটরসাইকেল আরোহী এবং যাত্রীরা কিন্তু আজকে মোটরসাইকেলটি হেলমেট পরছেন, একটা শৃঙ্খলা এসছে। প্রাইভেট কারের ক্ষেত্রেও বলবো যে শৃঙ্খলা এসছে, আমাদের কথাগুলো আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি। তা একটা জায়গা যেটি গণপরিবহনের জায়গায় অনেকগুলো সমস্যা আছে আমরা জানি। একভাবে যদি দেখি যাত্রী সেবার ক্ষেত্রে এই মহানগরী কোটি কোটি লোককে ওনারা পরিবহন করছেন, ওনারা সেবা দিচ্ছেন, কিন্তু এই সেবার জায়গাটি কোন লেভেলে আছে এটি কিন্তু আজকে বিবেচ্য বিষয়। যে সেবা করতে গিয়ে যে জনরসও মাঝে মাঝে পড়ছেন, কেন পড়ছেন?
তা ওনাদের দিক থেকে যে সদিচ্ছাগুলো দেখানোর কথা, ওই জায়গাগুলো যদি একটু রিফ্লেক্টেড হয় ওনাদের কার্যক্রমে, তাহলে কিন্তু জনগণও বুঝবে যে না, দে আর ট্রাইং। অ্যান্ড যদি বলি আমার রাস্তা খারাপ, এমআরটি বিআরটি চলছে বলে উপযুক্ততা নাই, কথাটা সর্বাংশে সত্য না, ব্যাপারটা এরকম না, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। তো আমার মনে হয় যে গাড়ির রং চলে যায়, কেন চলে যায়, আপনি কি কোয়ালিটি পেইন্ট দিচ্ছেন এটা দেখেন। না, যত কোয়ালিটির পেইন্টই দিক, যেভাবে মানে আপনার ঘষাঘষি করে তাতে তো ঠোকাঠুকি করে ওগুলো তো আছে। সেই paint আমার থাকবে মনে না। হয় যে কেন ওনাদের চালকরা কথাগুলো ওনাদের শুনছে না, এই বিষয়টা আজকে ওনাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। আমরা লক্ষ্য করেছি যে আপনার মাঝে কিছুটা কমলেও আবারও সরকারি কিংবা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িও নিয়ম নীতি তোয়াক্কা না করে উল্টো দিক দিয়ে আসছে, উল্টো দিক দিয়ে চলাচল করছে। আপনারা মানে যাদের দেখে শিখবে তাদের দিক থেকে কি দায়িত্ব পালন করা অবশ্যই। উচিত, কি অবশ্যই কি এটা- দৃষ্টান্ত রাখা উচিত? এটা দৃষ্টান্ত দেখেন, আমরা কিন্তু এই ক্ষেত্রে আপনাদের কোনো ছাড় নাই, এবং এই নিরাপদ সড়ক আন্দোলনের পরে তো এই ব্যবস্থা আরও অনেক ইমপ্রুভ করেছে। এখন আগে হয়তো কেউ কেউ একটু বাধা দেওয়ার চেষ্টা করতো, পরিচয় দেওয়ার চেষ্টা করতো, তা এখন কিন্তু এটাকে অলমোস্ট জিরো পর্যায়ে এসে, এবং আমরা কিন্তু জিরো টলারেন্স, উল্টো পথে কোনো সরকারি গাড়ি যাবে, পরিচয় দেবে, এটা ইম্পসিবল। আমরা কিন্তু এটা টলারেট করছি না, এবং আমার মনে হয় যে আপনার এরকম দৃশ্য খুব একটা চোখে পড়ার কথা না। আমরা যে পর্যায়ে এখন আছি, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যে স্ট্যান্ডটি নেওয়া আছে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা জায়গায় আমরা মাঝে মাঝে খেয়াল করছি, এটা বোধহয় আমাদের সবারই একটু সচেতন হওয়া দরকার, যে এই যে হাইড্রোলিক হর্নের ব্যবহার, অনেক সরকারি গাড়ির ভিতর বিকট শব্দ, এটা মানুষের একটা মানে কমন সেন্সের একটা জায়গা থাকা উচিত। বা আমি একজন সাধারণ যাত্রী, আমার ড্রাইভার প্রচণ্ড হর্ন বাজাচ্ছে, আমি নির্বিকার, মানে আমি কেয়ার করছি না, তো এই জায়গাটায় বলবো যে এই মহানগরবাসী আমি যদি আপনাকে আমি আপনাকে বিগত 2-1 সপ্তাহের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আপনার সরকারি কর্মকর্তাদের ঊর্ধ্বতন মানে গাড়ি মানে সরকারি কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির নাম্বার প্লেট সহকারে আপনাকে যদি ভিডিও দিতে পারি, আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আমরা কিন্তু ভিডিও মামলা করছি। আমরা যেখানেই ইলিগাল কোনো মুভমেন্ট হচ্ছে আমরা ভিডিও করে তাকে কিন্তু প্রসিকিউট করছি। মানে সেটা যদি আপনাদের কোনো আপনার আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পুলিশ অফিসারের গাড়ি আমি মামলা করিয়েছি, আমি নিজে আমার অ্যাডিশনাল এসপি পদমর্যাদা কর্মকর্তাদের গাড়ি আমি নিজে আটকিয়েছি, মামলা করেছি। আমাদের সরকারি কর্মকর্তা, হ্যাঁ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি নিজে দাঁড়িয়ে থেকে একজন অ্যাডিশনাল সেক্রেটারি গাড়ি আটকানো হয়েছে, ড্রাইভারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তা এগুলো আমরা আইন প্রয়োগ করছি, কোনো বাধা নাই, এটা আমরা পারছি। আর শৃঙ্খলা যেটি বললেন যে দেখেন, আমরা কিন্তু ঢাকা মহানগর পুলিশ ট্রাফিক বিভাগ এইটা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। আর এই যে আগামী ট্রাফিক শৃঙ্খলা পক্ষ কালকে থেকে শুরু হতে যাচ্ছে, এটাও কিন্তু ব্যাপক একটা পরিকল্পনা আমরা নিয়েছি, যে জনগণকে মাঝে মধ্যে একটু মনে করিয়ে দেওয়া দরকার। ইলিয়াস ভাই, আসলে শুধুই আমি 365 দিন কাজ করলে হবে না, আমরা সড়কের এই নৈরাজ্য দূর করবার ক্ষেত্রে মূল যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? অনেকগুলো প্রতিবন্ধক জনাব ইলিয়াস কাঞ্চন যেটা বলছিলেন, অবশ্যই না, মানে তালিকা করে একটা একটা করে সমাধান করতে হবে, এবং দায়িত্ব তো না নিশ্চয়ই আমাদের আমাদের কাজটা কি কাজটা করবে। আমরা তো শুধু এনফোর্সমেন্টের জায়গাটা কাজ করি। আমার দায়িত্ব হচ্ছে যারা আছে সিটি কর্পোরেশন, রাজুক, বিআরটিসি, বিআরটিএ বা যে লোকাল গভর্নমেন্ট বডিগুলোকে ফিট করা, যে এখানে এখানে এই সমস্যা আছে, এটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী প্রবলেমগুলো আমরা বলছিলেন যে মূল দায়িত্বটা কার? মূল দায়িত্ব এনফোর্সমেন্ট তো আমার দায়িত্ব, কিন্তু এর সাথে যে সহযোগী সংস্থাগুলো আছে তারা যদি আমাকে ঠিকমতো ইকুইপ না করে আমি কিন্তু পারবো না। আমার যদি আপনি ট্রাফিক স্ট্রাকচার ঠিক না করে দেন, একটি উৎসর কথা বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিছুটা নিয়ন্ত্রণ করবে, কিন্তু মূল দায়িত্ব এই যে সড়ক এককভাবে দায়িত্ব বলা যাবে না। রাজুকের একটা পার্ট আছে, সিটি কর্পোরেশন একটা পার্ট আছে, বিআরটি এর একটা রোল আছে, বিআরটিসি একটা রোল আছে, অনেকের দায়িত্ব। এটার সাথে 17-18টা বডি কাজ করে। মানে আমরা না ওই কর্তৃপক্ষের আপনার একটা ঘোর প্যাচে পড়ে গেছে। এটা তো আছে, মানে ওই কর্তৃপক্ষ, মানে কর্তৃপক্ষটা কে, কাকে ধরা যাবে, হেডটাকে, জি সমন্বয়ের ক্ষেত্রে মনে করেন বিআরটি হয়তো সমন্বয় কাজ করে, বিআরটি এর মাধ্যমে আমরা কাজ করি, কিন্তু যেটি বললেন যে সমন্বয়ের একটা জায়গা তো আছে, এটা হয়তো অ্যাড্রেস করা দরকার। এত সংস্থার ভিতরে সমন্বয়টা জটিল আমি মানি, বাট আমরা কিন্তু ইনপুট দিই। আমরা যখন যেখানে যে ক্রাইসিসটা হচ্ছে আমরা লিখিতভাবে তাদেরকে ইনপুট দিই। আমরা কিন্তু আরেকটা সংস্থার কথা শুনছি, ডিটিসিও সমন্বয় করছে, ডিটিসিও সমন্বয় আছে। তাদের কার্যক্রম আসলে আমরা ওভাবে আসলে তাদের কাজ ছোট্ট করে যদি বলেন, এটা তো তারাই বলবে কাজ, তারাও কাজ করছে, আমরা দৃশ্যমান দেখছি না। যে আপনার কাছে আবার আসবো অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, সড়কের নৈরাজ্য দূর করতে যে উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা কতটুকু যথাযথ বা বাস্তবসম্মত কিংবা কতটুকু সঠিক পথে আমরা এগোচ্ছি সেটা আপনার কাছে জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে একটা এই আপনার সম্মানিত আলোচকদের আলোচনার মধ্য থেকে একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে আমাদের কাছে,
যে দায়বদ্ধতা, কর্তৃপক্ষ মানে মূল দায়িত্বটা কার, এটা কিন্তু অবশ্যই এটা একটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি যে কোনো কিছু এ ধরনের একটা বড় কান্ট্রিতে এত মানুষের দেশে বাস্তবায়ন করতে গেলে আপনার কিন্তু একটা কাঠামোর প্রয়োজন হয়, একটা ফ্রেমওয়ার্কের প্রয়োজন হয়। কিন্তু আমরা যাকেই তো- ধরি সেই কিন্তু বলে আমার আমি এই আমি বলছি অংশটার আমি দায়িত্ব। বলছি জি তো এখানে এটা একটা সার্ভিস, যে আমি নিরাপদ যাতায়াতের একটা সার্ভিস চাই, এটা হলো জনগণের একটা ডিমান্ড। এবং জনগণের ডিমান্ডটা মূলত আসে হলো তার প্রতিনিধির কাছে, তারা হলো পলিটিশিয়ান। সুতরাং মূল দায়িত্ব যদি পার্সন হিসাবে আমরা বলি, সেটা হলো পলিটিশিয়ানের দায়িত্ব। এখন পলিটিশিয়ান আবার কে কিভাবে দায়িত্ব নেবে? আমাদের শহর কেন্দ্রিক কিছু এলাকা আছে, আমাদের গোটা দেশের হাইওয়ে বা অন্যান্য ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক আছে। শহরের দায়িত্ব নিতে হবে আমাদের শহরের যে রাজনৈতিক প্রতিনিধি, যে মেয়র বা আপনার পৌরসভার চেয়ারম্যান, ওনাকে দায়িত্বটা নিতে হবে। এবং পুরো কান্ট্রির দায়িত্বটা নিতে হবে যে সেন্ট্রাল মিনিস্টার যিনি আছেন, রোড মিনিস্টার, রেল মিনিস্টার, ওনারা নেবেন। এখন তাইলে উনি কি একা কাজটা করবেন? উত্তরটা কিন্তু না। উনি তখন আইডেন্টিফাই করবেন যে কোন সরকারি এজেন্সিকে উনি সক্ষমতা দিবেন, সক্ষমতা সহ ক্যাপেবল একটা অর্গানাইজেশন তৈরি করবেন, যাকে উনি লিড করবেন। খেয়াল করে দেখেন, রাইট। তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল দুর্বলতা রয়ে গেছে। আজকে আপনি যদি যে কোনো এক্সাম্পল সিটিতে যান, বড় শহরগুলোর এরিয়াতে মেয়র লিড করছে, সিটি কর্পোরেশনের একটা আপনার সিস্টার অর্গানাইজেশন, যার মূল দায়িত্ব হলো এই ট্রান্সপোর্টেশন রিলেটেড যত ধরনের কাজ আছে তার দায়িত্ব নেওয়া। সেখানে কয়েক শত ইঞ্জিনিয়ার, পরিকল্পনাবিদ, ইকোনমিস্ট কাজ করছেন, তাদের সাথে জয়েন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, তাদের তত্ত্বাবধানে, তাদের পরিকল্পনা মাফিক, তাদের ছকে ওনারা এনফোর্সমেন্টটাকে এনশিওর করছেন। এবং যখনই আপনি সার্ভিস ব্যাহত হচ্ছে, লাইক আমরা বিভিন্ন সময়ে যে চিৎকার শুনছি আমাদের জনগণের কাছ থেকে, যে আমরা অনিরাপদ সড়কে পড়ে যাচ্ছি, আমরা সড়কে হত্যা, যানজটের মধ্যে পড়ছি। যানজট ইত্যাদি দেখছি, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই দায়বদ্ধতাটা কিন্তু ওই সংস্থাটার উপর যাবে এবং পলিটিশিয়ান কিন্তু ওই সংস্থাটার টুটি চেপে ধরবে যে আপনাদের পারফরমেন্স কি হলো। এখন হোয়াইল সেইং দ্যাট, ওই অর্গানাইজেশন কিন্তু আমরা এখনো তৈরি করিনি এবং এই সেই অর্গানাইজেশনটা সক্ষমতাটা আমরা কেন তৈরি করিনি। সেই বিষয়টি আমি আরেকটু বাড়াবো, মানে এখানে কি আপনার সুবিধা হবে। সিটি কর্পোরেশন এই দায় আসলে দায়িত্ব তো নিতে পারে কিংবা এই দায়ভার এড়াতে পারে কিনা আপনাকে জানার চেষ্টা করব। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় নৈরাজ্য মুক্ত সড়কের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি স্টার সিরামিক্সের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, বিরতির পূর্বে আপনার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, যে দায়িত্বটা কার আর সমাধানগুলো কি? জি, আমরা যে কথাটা বলছিলাম যে দায়বদ্ধতার জায়গাটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তাহলে সেই পলিটিশিয়ানের আন্ডারে সুদক্ষ লোকবল সমৃদ্ধ অর্গানাইজেশন যখন তৈরি হবে, ওনারা তখন একে একে কাজগুলোকে পরিকল্পনা মাফিক সাজাবেন। যেমন আমাদের প্রথম যে দুর্বলতাটা, আমাদের কিন্তু আপনার স্পেশালি হেভি ভেহিকেল বা প্রফেশনাল গাড়ি চালানোর মতো যে প্রশিক্ষিত ড্রাইভার দরকার, সেটা মানে সংখ্যায় তো নাই, এবং যারা আছেন সুযোগও নেই। তাদের কিন্তু সেই ট্রেনিংটা, প্রয়োজনীয় ট্রেনিংটা কিন্তু নাই। তো এই যে জায়গাটা আমরা অনেক দিন ধরে আইডেন্টিফাই করতে পারিনি এবং সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে পারিনি, সেটা কিন্তু আমাদের একটা অক্ষমতা। আমি মনে করি আমাদের এই প্রতিষ্ঠান না থাকার কারণে আমরা এই কারেক্ট জিনিসটা সেখানে আইডেন্টিফাই করতে পারিনি। আজকে যে জিনিসগুলো নিয়ে আমাদের এখানে বিতর্ক হচ্ছে, তার অনেক জিনিসই কিন্তু তখন ওখানে নোন থাকতো। যেমন যে কথাটা হচ্ছে যে আমাদের বাস মালিক সমিতি ঢাকা শহরে বাস চালিয়ে ওনার যে লেভেল অফ যে সার্ভিস সেটা কেন দিতে পারছেন না, আসলে ওনার কথা কিছুটা কিন্তু ঠিক। লেভেল অফ সার্ভিস কিন্তু দিতে পারার কথা না। এর কারণ হলো, সারা পৃথিবীর কোথাও আপনি যদি রিলায়েবল নিরাপদ বাস সার্ভিস চালাতে চান শহরের মধ্যে, শহরের বাইরের কথা আমি বলছি না, আপনাকে কিন্তু সেখানে লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোর্শন সেখানে শেয়ার করতে হয়। এটা একেবারে সর্বজন স্বীকৃত। তো যেহেতু সেই জিনিসটা ওনাদেরকে আমরা একটা ছকের আওতায়
ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দিতে পারছি না, ওনারা কিন্তু যেনতেনভাবে একটা সার্ভিস দিয়ে যেনতেনভাবে ওনাদের প্রফেশনটাতে টিকে থাকার জন্য একটা কম্পিটিশন করছেন। এবং সেই কম্পিটিশন করতে গিয়েই কিন্তু একের পর এক বাসের কোয়ালিটি খারাপ হচ্ছে, ড্রাইভারের কোয়ালিটি খারাপ হচ্ছে, তারপরে আপনার বাস ড্রাইভারকে ওনারা আপনার তার ইয়াটা দিতে পারছেন না, যে চুক্তি ভিত্তিক যে নিয়োগ সেটা দিতে পারছেন না, তাকে উল্টো বেঁধে দিচ্ছেন একটা ইজারা প্রথার মধ্য দিয়ে, সে একই কোম্পানির বাসের সাথে আবার আপনার প্রতিযোগিতা করছে। আলটিমেটলি অ্যাক্সিডেন্ট এবং বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। প্রথম টার্গেট কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা উচিত। সেটা দিয়ে শুরু করে কিন্তু আমরা একে একে যখন এই জিনিসগুলোকে অ্যাড্রেস করব, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের জট খুলতে থাকবে। আদারওয়াইজ কিন্তু আমরা এই ব্যর্থতার মধ্যে আমরা ঘুরপাক খেতে থাকবো, কিন্তু কখনোই আমরা কিন্তু সমাধানের কাছাকাছি যেতে পারবো না। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো জনাব মোস্তাফিজুর রহমান। বহুদিন ধরেই আমরা শুনছি বহু কর্তৃপক্ষের সমন্বয়হীনতা এবং দায়িত্বহীনতার কারণে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরছে না। এই অজুহাত আমরা আর কতদিন শুনবো? মানে ঢাকা সিটি কর্পোরেশনকে এই দায়িত্ব নিতে পারে না? ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার পূর্বের যা আলোচক দ্বারা এই বিষয়টা আলোচনা করেছেন, দায়িত্বটা কার? এখন কথা হচ্ছে দায়িত্বটা কার? দায়িত্বটা আমার, আপনার, আমাদের সবার। এই বিষয়টা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা এখানে কারা আছি? দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, উত্তর সিটি কর্পোরেশন আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে, সড়ক পরিবহনের মালিক সমিতি আছে, শ্রমিক সমিতি আছে, রাজুক আছে, বিআরটিএ সবাই আছি। এখন যদি আমরা আমাদেরকে প্রশ্ন করি, আমরা যদি আমাদের দায়িত্বটা সবাই যদি ঠিকভাবে পালন করি, তাহলে কি এই সমস্যার সমাধান হবে না? বিষয়টাই এখানে। আমি আমার কি দায়িত্ব এবং কর্তব্য সেটা আমাকে বুঝতে হবে, এবং বুঝে সেই মতোই আমার দায়িত্বটাকে সুষ্ঠুভাবে পালন করতে হবে। তাহলে দেখবেন এই যে নৈরাজ্য জিনিসটা অনেকটা কিন্তু হ্রাস পেয়ে যাবে। আমাদের এই যে আমাদের দক্ষিণ অংশে আমাদের রাস্তার পরিমাণ হচ্ছে প্রায় 950 কিলোমিটার, এবং এখানে ফুটপাতের পরিমাণ হচ্ছে প্রায় 250 কিলোমিটার, এবং ড্রেন আছে প্রায় 950 কিলোমিটারের মতো। সিটি কর্পোরেশনের মূল দায়িত্ব হচ্ছে যে এই যে রাস্তাঘাট, ফুটপাতগুলো, এই ড্রেনগুলো নির্মাণ করা, সচল রাখা, যাতে যানবাহন মানুষ সুষ্ঠুভাবে চলাচল করতে পারে। আমরা প্রতিনিয়ত আমাদের সীমাবদ্ধতা আছে, তা সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করছি যে এই রাস্তাগুলো আমরা যান চলাচলের জন্য উপযোগী রাখা। আপনারা দেখেছেন যে এখন কিন্তু ঢাকার রাস্তার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এটা অস্বীকার করার কোনো কিছু নেই। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে, তারই নির্দেশনায়, তারই প্রদত্ত আর্থিক সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা রাস্তাগুলো কিন্তু। আপনি ঢাকার ফুটপাতের একটি আপনার সমীক্ষা বললেন। ফুটপাত অবশ্যই অনেক ফুটপাতের উন্নয়ন হয়েছে, আমরা তারপরেও দেখতে পাই যে প্রচুর ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারে না। এখানে আমাদের ফেসবুক লাইভ হচ্ছে, এখানে বেশিরভাগ প্রশ্নই কিন্তু কিংবা বেশিরভাগ মতামত আসছে যে আমাদেরকে রাস্তায় আমাদের ফুটপাতে হাঁটার ব্যবস্থা করে দিন। এই জায়গাটা আসলে সিটি কর্পোরেশন কতটুকু আমলে নেয়? আমরা গুলশান বনানী বিভিন্ন জায়গার কিন্তু ফুটপাতের অনেক উন্নতি দেখেছি, কিন্তু আপনি যদি ফার্মগেট থেকে বাংলা এই আপনার শাহবাগের পর্যন্ত বলেন, এই দুপাশের ফুটপাত থেকে আপনি মুক্ত করতে পেরেছেন কিংবা হাঁটা চলাচলের ব্যবস্থা করতে পেরেছেন ঠিকঠাক মতো? নাগরিকরা তো ওনারা ট্যাক্স দেন, কথা বলার অধিকার তো অবশ্যই ওনাদের আছে। উনি তো বলবেনই যে আমাকে ফুটপাতে আমাকে চলতে দেন। জি, এখন কথা হচ্ছে আমরাও মানে সেটা নিশ্চিত করার দায়িত্ব তো আপনাদের, নাকি ওখানেও আসলে দায়িত্ব নেবে কি? আমরা তো চেষ্টা করছি। জি, সকালে যখন উচ্ছেদ করে আসি, আবার দেখি বিকেলবেলা বসে যাচ্ছে। তো এইটাই তো ওখানে সমস্যা। তো এই সমস্যাটা এখন সেই ইঁদুর বেড়াল খেলা তো আমরা বহুদিন ধরে দেখে আসছি, কিন্তু এগুলো তো একটা জায়গায় শেষ করতে হবে। আমরা তো অ্যাড্রেস হবে না, মানে এটা ওই সকালে উঠাবেন আবার বিকালে ভরে যাবে, এইটাই চলতে থাকবে, মানে এটা তো একটা জায়গায় শেষ করতে হবে, চলতে থাকবে। হ্যাঁ, এটা ইলিয়াস ভাই কিন্তু ভালো কথা বলছে যে এটাই কি চলতে থাকবে। এটা তো আমাদেরও প্রশ্ন যে এটাই কি চলতে থাকবে? না, এটা চলতে দেওয়া উচিত না। আসলে এখন সময় সেইটাই স্টলার না চলতে দেওয়ার জন্য আপনারা কি এই পর্যন্ত কি চিন্তা করেছেন, এইটা আমরা একটু জানতে। এটা আমাদের মেয়র মহোদয় উনিও চিন্তা ভাবনা করছেন যে একটা উইন 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 সিচুয়েশন, আমরা বলি না উইন উইন সিচুয়েশন, একটা উইন 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 সিচুয়েশন আমাদেরকে তৈরি করতে হবে।
কারণ আমরা যখন দেখছি যে সকালে আমরা পুলিশ দিয়ে আমরা উঠিয়ে দিলাম, আবার বিকেলবেলা বসে সিটি কর্পোরেশন, এটাই কিন্তু সমাধান হচ্ছে না। সিটি ফলে আমাদের কর্পোরেশন একটা যখন চিন্তা ভাবনা নিজেই করতে হবে। রাস্তা দখল করে আপনার ছাউনি বানায় কিংবা কোনো স্থাপনা বানায়, তখন কি করা উচিত? আচ্ছা, ছাউনিটা কার তাদের জন্য কোনো বানাচ্ছে আপনি বলেন? না, আমি বলেন। আমি আর জানতে সিটি চাই কর্পোরেশনের কোনো কারওয়ান অফিসার বাজারে, সেখানে বসে অফিস কারওয়ান করবে? বাজারে না, জনগণের সিটি হাতে। কর্পোরেশন মুস্তাফিজ স্যার, আমি তো ভাই সার্ভিস দিচ্ছি না, আপনাদের না, জনগণকে। আপনাদের সিটি একটা কর্পোরেশন তার বাস মানে রাখার জন্য আপনাদের একটা ছাউনি সাকসেসের বানিয়েছে। কথা আপনার বলি, ওই জায়গায় কিন্তু আপনার সাকসেস, ওই যে আপনার গিয়া ব্যানার লাগায়, অমুক লাগায়, তমুক লাগায়, সেইটা কিন্তু একদিনের বেশিও কিন্তু থাকে না। কিন্তু ওটা কিন্তু আপনাদের কিন্তু লোকজন রাস্তাতে আমাদের হাঁটে, চঙ্গ নিয়ে হাঁটে, এটা কেটে দেয়। ধন্যবাদ তো আপনারা এই ধরনের লোক কি আপনারা, এই যে পুলিশ একবার উঠায় দেওয়ার পর আপনারা এই ধরনের ব্যবস্থাটা কি আপনারা করতে পারেন না? এটা কিন্তু সিটি কর্পোরেশনের একক দায়িত্ব না, আমি বলেছি তো। কি আমরা ফুটপাতের ব্যাপারটা আপনাদের একক এককভাবে ব্যাপার না? আমাদের দায়িত্ব না, অবশ্যই এটা আপনাদের সঙ্গে একক আমাদের ব্যাপার। আরো অনেকগুলো এজেন্সি আছে, সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হয়। না না, এটা ফুটপাতের ব্যাপারটা একদমই টোটালি আমাদের এটা টোটালি আপনাদের। আমরা পুলিশ তো আরো প্রায়োরিটিজ হ্যাঁ, আছে, ল সেটাই। এন্ড অর্ডার আছে, Right. আইন শৃঙ্খলা রক্ষার বিষয় আছে। আমরা যদি কারওয়ান বাজার পুলিশি সিটি সমাধান কর্পোরেশনের কিন্তু এটা অফিসের না। সামনের সেটাই। কথা বলি, আমি কিন্তু বলিনি, না না, এটা আপনাকে কিন্তু আমি বলিনি। আপনাদের Personally এটা নিজস্ব নেবেন না। লোকেরা কিন্তু আমি বলেছি ওই আমাদের ব্যানারগুলো সবার, কাটতেছে কিন্তু। পথচারীর, জনগণের সবারই একটা দায়িত্ব। আমরা কারওয়ান বাজার সিটি কর্পোরেশন অফিসের সামনের কথা যদি বলি, সেখানে সিটি কর্পোরেশনের অন্তত 15-20টা বাস লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেখানে আপনার তার সামনেই মুরগি, বিভিন্ন ফল ফ্রুটস বিক্রি করা হচ্ছে না, একদম না, রাস্তার সিটি অর্ধেক কর্পোরেশনের করে। সামনেই তো এবং আপনার সিটি নসিমন কর্পোরেশন অফিসের করিমনগুলো সামনে আপনার এবং গিয়ে নসিমন করিমনও লাইন থাকছে। দেয়া- লাইন তো দিয়ে আছে। এটা সিটি Just কর্পোরেশনের সিটি লোককে কি কর্পোরেশনের সামনে। সেটাও কি বলে দিতে হবে যে কাকে দিয়ে এটা ঠিক করতে হবে? না, আমি এই বিষয়ে আমি বলতেছি, কারওয়ান বাজার মার্কেটে যে দৃশ্যটা দেখছেন, এটা তো থাকার কথা নয়। কারণ এই মার্কেটটা এখান থেকে শিফট হয়ে চলে যাবে, আপনার কিছু চলে যাবে যাত্রাবাড়িতে, আমাদের যে অংশটা দক্ষিণ অংশ যাত্রাবাড়িতে একটা বড় মার্কেট, ওখানে চলে যাবে। আর কিছু চলে যাবে যে আমার মহাখালী বাস স্ট্যান্ডের পাশে, সেটা যদি হয়, বাস্তবায়িত হলে, সেটা এই কারওয়ান বাজারের এই সমস্যা। আপনি বলছেন সেটা যদি বাস্তবায়িত হবে, হয়, বাস্তবায়িত কিন্তু তো হওয়ার এটা কথা করার আমরা- জন্যই তো আপনার মহাখালীতে আপনি এত বড় একটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, তাহলে তো সেগুলোকে পর্যায়ক্রমে আপনাদের তো সরিয়ে নিতে হবে। কে আমরা করবে? নিতে চাচ্ছি, এটা আমরা উদ্যোগ নিয়েছি। জি। আমরা অলরেডি দক্ষিণ সিটি, উত্তর সিটি চিঠি দিয়েছি, আমরা বসবো। এখানে যে সমস্যা হচ্ছে, যারা এখানে অবস্থান করে বিজনেস করছেন, তারা যেতে চাচ্ছেন না। জি। এই জন্য তাদের সঙ্গে জনাব আলাপ আলোচনা ইলিয়াস করে আমরা কাঞ্চন যে কথাটি বলছিল যে আপনারা একটি একটি করে সমাধান করেন, কিংবা আমাদেরকে প্রায়োরিটি বেসিস ধরে সব অনেক কিছুই জট হয়ে রয়েছে, সব কিছু একভাবে সম্ভব না, এটা আমরা সবাই জানি। অন্তত আপনার যে 5টা কাজ হাতে নিয়ে যে 1 by 1 এসে সমাধান করি, সেরকম কি কোনো পদক্ষেপ আপনাদের আছে? আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা চিন্তা ভাবনা পর্যায়ক্রমে, আছে। যেমন জি, আমি আবার আপনার কাছে আসবো। আপনার চিন্তা ভাবনা আছে জনাব ইশতিয়াক, যে আসলে এই যে আমাদের আলোচকের আলোচনা, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে জবাবদিহিতার একটা বিশাল বড় আপনার এখানে সমস্যা। জবাবদিহিতা ছাড়া কিন্তু কোনো খাতেই স্বেচ্ছাচারিতা বা নৈরাজ্য বন্ধ করা যায় না। পৃথিবীর কোনো জায়গায় হয়নি, কোনো জায়গায় হয় না। আমরা উন্নত বিশ্বে গেলে দেখি গাড়ি চালায় আমাদের ভাইরা একেবারে আপনার মানে রীতিমতো আতঙ্কিতভাবে মানে মুহুর্মুহু তাদেরকে পেনাল্টি কিংবা তাদের লাইসেন্স চলে যাওয়ার ভয় থাকে। তাদের মানে আইন শৃঙ্খলা বাহিনী সাথে সাথে তাদেরকে আপনার ধরে ফেলে কিংবা তাদেরকে শাস্তির আওতায় আনে। আমাদের সেগুলো নাই, জবাবদিহিতা দেখছি না। এবং এমনকি আপনি যে মোবিলের কথা বললেন, যে মোবিল দিয়ে মুখে লাগিয়েছিল, যেটা প্রত্যেকের মিডিয়াতে সবার কাছে আছে, তাদেরকে কিন্তু আজকে পর্যন্ত কোনো শাস্তি দিতে আমরা দেখলাম না। এই যে দৃষ্টান্তগুলো না রাখতে পারার ব্যর্থতাই আমাদেরকে কিন্তু আরও ব্যর্থতার দিকে নিয়ে যায়। আপনার কাছে শুনতে চাচ্ছি, কেন এগুলোর কোনো বিচার হয় না? বিচার হয় না কারণ বিচারহীনতার একটা সংস্কৃতি আছে। কিন্তু যেহেতু আমরা এখন, আপনি নিজেই বলেছেন জবাবদিহিতার জায়গাটা চিন্তা করা, প্রথম কাজ সেটি এই মুহূর্তের কাজ, সড়ক আইনটাকে কার্যকর করা। এটা সরকারের দিক থেকে 1 নম্বর কাজ হওয়া উচিত। দ্বিতীয় হলো, আপনারা সমন্বয়ের কথাটা বলছিলেন, যেটা ডক্টর মোয়াজ্জেমও বলছিলেন, আমার কাছে মনে হয় যে আমাদের সমন্বয়ের জায়গাটা একটু চিন্তা করা দরকার। যেমন সিটি কর্পোরেশনের মেয়র, তিনি প্রান্তিক মানুষের দ্বারা নির্বাচিত, শহরের প্রান্তিক মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু তিনি প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন কেন্দ্রীয় সরকার দ্বারা। এই কেন্দ্রীয় সরকার হলো পুলিশ, এই কেন্দ্রীয় সরকার হলো আপনার ইলেকট্রিসিটি, এই কেন্দ্রীয় সরকার হলো ওয়াসা, এই কেন্দ্রীয় সরকার হলো আপনার রাজুক, ইত্যাদি ইত্যাদি। সুতরাং কেন্দ্র এবং প্রান্তের এই দ্বন্দ্বটা তো আপনাকে আগে নিরসন করতে হবে। জনগণের যিনি নির্বাচিত প্রতিনিধি, যদিও উত্তরে আমরা মেয়রবিহীন অবস্থায় আছি, জনগণের যিনি নির্বাচিত প্রতিনিধি, তাকে যদি আপনি মৌলিক জায়গাটায় অথরিটি, কর্তৃত্ব না দেন, তাহলে, এবং আমি তো মনে করি যে সড়কে শৃঙ্খলার ক্ষেত্রে অন্তত রাজধানীর মতন জায়গায়, শহরগুলোতে তারা একটা বড় জায়গায় আছে। দ্বিতীয় হলো, আমি একটু ইনস্টিটিউশনাল থিঙ্কিংটা করছি না, কেন প্রাতিষ্ঠানিক জায়গাটা আমি চিন্তা করছি না। যেমন মালিক সমিতি,
তারও তো একটা প্রাতিষ্ঠানিক চিন্তা করা দরকার আছে যে আমার যে ড্রাইভারটা, আমার যে কর্মীটা আমার অধীনে কাজ করে, তাকে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিই, তাকে আমি একটা নির্ধারিত বেতন দেই, তার যদি একটা নির্ধারিত আয় থাকে, আমার ধারণা রেজাউল ভাই আমার সাথে একমত হবেন, তিনি কিন্তু অনেক ধরনের স্বেচ্ছাচার থেকে নিজেকে দূরে রাখবেন, সেই ড্রাইভার, সেই শ্রমিক। এবং এটা কিন্তু একটা ট্রাইপার্টেড এগ্রিমেন্ট ছিল যে শ্রমিকদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, তাদের ছুটি চাটা নির্ধারিত থাকবে, তারা কত ঘন্টা রেস্ট করবে, কত ঘন্টা বেশি কাজ করলে ওভারটাইম পাবে, এটা কিন্তু লিখিত পরিত ছিল। কিন্তু আজকে আমরা সেই জায়গাটায়, আমরা তো শ্রমিকদেরকে নানাভাবে দায়ী করি, মালিকদেরকেও করি, কিন্তু আমার কাছে মনে হলে মালিক শ্রমিক উভয়েরই এই প্রাতিষ্ঠানিক চিন্তাভাবনাটা করা প্রয়োজন আছে। আরেকটি হলো যে আমি ফুটপাতের মালিক কারা, আজ পর্যন্ত এই সংজ্ঞাটাই নির্ধারিত হলো না। আমি তো বলি ফুটপাতের মালিক জনগণ, ফুটপাতের মালিক পথচারী। ফুটপাতের মালিকানা পথচারীর কাছে ফিরিয়ে দিন, সেটার জন্য যা করা দরকার সেটা করতে হবে। অদ্ভুতভাবে আমার এখানে যে সরকারি দল করে তাদের একটা আধিপত্য থাকে, কিন্তু এটা যখন দখল হয়ে যায় তখন কি জনগণের কিছু করা থাকে? তাদের একটা আধিপত্য থাকে, এবং মেয়র যেহেতু সেই দল থেকে আসেন তিনি বড় কিছু চাপ সৃষ্টি করতে পারেন না। কিন্তু আপনি অবাক হবেন, আমাদের নাগরিক সমাজে এমন প্রতিনিধি আছে, আমাদের রাজনীতিকে গালি দেওয়া সহজ তো, কিংবা আমলাতন্ত্রকে গালি দেওয়া সহজ, কিন্তু আমাদের ভিতরে যে সমস্যা, আমি প্রচুর সুশীল সমাজের প্রতিনিধিকে এই কথা বলতে শুনি, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরা যাবে কোথায়? কি অদ্ভুত এক কথা, পথচারী যাবে কোথায়, একবার সেই কথাটা ভাবলো না, বলছে এরা যাবে কোথায়। এবং কোনোদিন করুণা করে কোনোদিন আপনি কিন্তু মানুষের দারিদ্র্য দূর করতে পারবেন না। এই জায়গাটা একেবারে নির্ধারণ করা দরকার আমাদের। এই করুণার কারণে আজকে কিন্তু ঢাকা শহর রিকশার এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমরা করুণা করতে করতে মানুষের এবিলিটি নষ্ট করে দিচ্ছি, এবং যাতে করে যেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল এবিলিটি প্রতিটা জায়গায় নষ্ট হয়ে গেছে। আপনি যে 5টা কাজের কথা বলছেন না, যে 5টি কাজ আমার করা দরকার, সুতরাং আমি 5টি কাজ একদম আমি আমার মতন করে চিন্তা করি। ফার্স্ট অফ অল, আমি সড়ক আইন অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এই মুহূর্তে এটির বাস্তবায়ন চাই। দ্বিতীয়, ঢাকা শহরের জন্য এবং প্রত্যেকটা বড় শহরের জন্য মানুষের প্রতিনিধি হিসেবে মেয়রকে আমি প্রধান সমন্বয়ের দায়িত্ব দিতে চাই, এবং এটি তার কর্তৃত্ব নিশ্চিত করা হোক, তিনি যেটা বলবেন এটাই ফাইনাল। কোনো এক এডিশনাল কমিশনার কিংবা কোনো এক জয়েন্ট সেক্রেটারি এসে যেন তার কথা উড়িয়ে দিতে না পারে, কিংবা কোনো সংস্থার চেয়ারম্যান যেন সেটিকে উড়িয়ে দিতে না পারে। 3 নম্বর হলো মালিক সমিতি, তারা শ্রমিক সমিতির সাথে বসুক, শ্রমিকদেরকে শৃঙ্খলার মধ্যে আনুক, যে আমি অন্তত এই জায়গাগুলোতে শ্রমিকদেরকে একটা নির্ধারিত বেতন দিব। চতুর্থত, ঢাকা সহ শহরকে যে ধরনের সমস্যাগুলো আছে তাদের গাড়ি চালাতে, তাদের দিকটাও বিবেচনা করতে হবে। তারা তো বহু টাকা বিনিয়োগ করেছে এই জায়গাতে, আমি সব না পারি, অন্তত কিছু জায়গায় যাতে আমি নির্ধারিত করতে পারি। আরেকটা হলো আমাদের জনগণ, আমরা যেন একটু দায়িত্বশীল হই। আমরা রাস্তা, এই দেখেন এত কিছুর বলার পরও তার কাটা ছুঁড়ে ফেলে সেদিক দিয়ে বাচ্চা ঢুকিয়ে নিজে পার হয়ে যাচ্ছে। মানুষের এই বেপরোয়া ভাবটা মানুষকেও কিন্তু বদলাতে হবে। এই 5টি কাজ অন্তত আমরা প্রত্যেকে, এবং এই যে বিভিন্ন সংস্থার, যেমন পুলিশের লোক আছে এখানে, সিটি কর্পোরেশনের লোক আছে, আমি মনে করি আব্দুল্লাহ বোসাইদ স্যার একটা কথা বলেন যে আমি তোমাকে ব্লেম করতে পারবো, কিন্তু আমি যেন আমার কাজটা করি। সুতরাং প্রত্যেকে যার যার কাজটা যদি অন্তত করে, সেটাও কিন্তু একটা বড় সমন্বয়ের জায়গা, এবং দেখবেন এটা অটোমেটিক সমন্বয় সৃষ্টি হবে কিন্তু সেই জায়গাটায়। আমি মনে করি যে একটু আমরা প্রাতিষ্ঠানিকভাবে চিন্তা ভাবনা করি, প্রাতিষ্ঠানিক ভাবনা ভাবলে আমার ধারণা যে নিশ্চয়ই, এবং একটা নতুন প্রেক্ষাপট তো জাতির সামনে এখন উপস্থিত এই নির্বাচনের মধ্য দিয়ে, সেই প্রেক্ষাপটটাকে কাজে লাগাই না কেন আমরা প্রত্যেকের জায়গা থেকে। জি, ধন্যবাদ জনাব আবুল কালাম। অভিযোগ রয়েছে একটি গাড়ি কিংবা একটি চালকের বিরুদ্ধে মামলা করলেও তা সুরাহা না করেই তারা নির্বিঘ্নে আপনার গাড়ি চালাতে থাকে, কিংবা রাস্তায় আপনার তাদের কাজ করে যায়। এটা আসলে কিভাবে সম্ভব হয়? অ্যাকচুয়ালি যে প্রশ্নটা, যে একটা গাড়ির বিরুদ্ধে মামলা হলো, কিংবা একটা ড্রাইভারের এগেইনস্টে মামলা হলো, তার সমাধান না করে সে কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে। এটা সমাধান করার মানে যে একটা অ্যাক্সিডেন্ট করেছে আরো 5টা অ্যাক্সিডেন্ট করতে পারে না, একটা মামলা হওয়ার পরে একটা সুনির্দিষ্ট ডেট থাকে। ট্রাফিক যখন মামলা করে রাস্তায় একটা ড্রাইভার র্যাশ ড্রাইভিং এর বিরুদ্ধে বা অন্য কোনো বিষয়ে, তখন একটা সুনির্দিষ্ট ডেট দেওয়া থাকে। ওই ডেটের মধ্যে তাকে ওই মামলাটা করতে হবে, শেষ করতে হবে। ওই ডেটের পরে যদি সে ওইটা শেষ না করে, তার জন্য আবার পুনরায় মামলা হয়। এইরকমই আমরা কিন্তু দেখেছি যে একটি গাড়ির ড্রাইভারকে 3 বার 3য় দফা আপনার মামলা করা হচ্ছে। হ্যাঁ, হয়তো তারপরেও সে গাড়ি চলছে, হ্যাঁ চলছে চালাচ্ছে। এরকম হয়, এরকম হয়। হ্যাঁ, এরকম হয় না যে এটা কথা না, হয়। কিন্তু কথাটা হইলো যে পুলিশও কিন্তু থেমে নাই। একবার একটা মামলা করার পরে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে,
ওই ডেটে ওই নির্দিষ্ট অফিসে যে শেষ করছে। আমি একটা কথা বলবো, আজকে এই সমস্যার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আমরা দেখেন বিনিয়োগ করছি, আমি আমার জীবনে আর অন্য কোনো ব্যবসা নেই এই ট্রান্সপোর্ট ব্যবসা ছাড়া। যদি এই ট্রান্সপোর্ট ব্যবসার বিপর্যয় ঘটে, আমি কিন্তু রাস্তায় বসে যাব। আমি রাস্তায় বসে যাব, আমার যত সম্পদ আছে সব ব্যাংক নিয়ে যাবে। আমি আপনাকে এই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য একটা জিনিস আমি বলি, মাননীয় মেয়র, প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব, আনিসুল হক সাহেব একটা উদ্যোগ নিয়েছিল। এই উদ্যোগটা কিন্তু বাস্তবায়নের কাছাকাছি চলে গেছিল। ইলিয়াস ভাই আপনারা রোড ফ্র্যাঞ্চাইজিং এর কথাটা বলছেন না, উনি 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 ওটা তো আছেই, গাড়িগুলিও চেঞ্জ করার জন্য উনি চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু উনি তো বলেছিলেন যে রোড ফ্র্যাঞ্চাইজিং এর মাধ্যমে ভালো গাড়ি, একই রকমের গাড়ি বিভিন্ন রঙে বিভিন্ন লাইনে দেওয়ার কথা বলেছিলেন। সেটাই ছিল ওনার 6 ধরনের গাড়ির একটি বড় পরিকল্পনা ছিল। রাইট, পরিকল্পনা ছিল। মানে ওনার চলে যাওয়ার সাথে সাথে সেই পরিকল্পনা উনি যখন চলে গেল তখন এই পরিকল্পনা শেষ। এখন আমার কথাটা হলো আশিক ভাই, আজকে যে কথাটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা, আপনি যে একটা সমন্বয়, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ আর উত্তর পরিবহন ইস্যু, পরিবহন সমস্যা একটা বিরাট সমস্যা ঢাকা শহরের জন্য। এত বড় সমস্যা, এটা যদি আপনি কল্পনা করতে যান যে এটা অনেক বড় সমস্যা, এই সমস্যা নিয়ে আপনার বুদ্ধিজীবী, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ, আমাদের মালিক বা স্টেক হোল্ডার যারা আছে, নিরাপদ সড়কের প্রতিনিধি, বুয়েটের প্রতিনিধি, এদেরকে নিয়ে পুলিশ প্রতিনিধি, যে একটা সমন্বয় সভা হবে। আমার জানা মতো গত 7 বছরে এই ধরনের কোনো মিটিং হয় নাই, কোনো সমন্বয় সভা হয়নি, কোনো সমন্বয় সভা হয়নি। তাইলে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আমি যে বিনিয়োগ করেছি, আমার গাড়িটা আমার ডেস্টিনেশনে একটা সুনির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে। যদি 1 ঘন্টা 2 ঘন্টা ডিলে হয়, আমি কিন্তু এটা কাভার করতে পারবো। কিন্তু যদি 6 ঘন্টা কাভার হয়, তা আমার কিন্তু ট্রিপ সিঙ্গেলে ধরা খাবে। আপনি যদি আমি ঢাকার থেকে রংপুর যাই, ওখানেও সিঙ্গেলে ধরা খাবে। যদি আমি 6 ঘন্টার রোড, আমি যদি 8 ঘন্টা 9 ঘন্টায়ও যাই, আমি ব্যাক ট্রিপ পাবো। কিন্তু যদি আমি 14 ঘন্টায় পৌঁছি, তাইলে কিন্তু আমি ব্যাক ট্রিপ পাবো না। দ্যাট ইজ পরের দিন সন্ধ্যায় পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ওই ড্রাইভারের খাওয়া থাকার অ্যারেঞ্জমেন্ট আগে ছিল না, কিন্তু এখন আমরা করেছি। দ্বিতীয়ত, ঢাকা শহরের অবস্থায় আসুন। ঢাকা শহরে যে পরিমাণ পয়সা আসলে একটা গাড়ি সুন্দরভাবে মেনটেন করে মালিক ব্যাংকের কিস্তি দিতে পারবে, এখন কিন্তু ঢাকা শহরে 5-6 বছরের বেশি পুরনো গাড়ি ঢাকা শহরে এখন নাই। খুব কম থাকলেও খুব কম। কমিশনার সাহেব বলতে পারবেন, খুব কম। 5 বছরের গাড়ির এই চেহারা হয়? এই চেহারায় 5 বছরে না, 6 মাসে এই চেহারা হয়ে যায়। তাই রোড কন্ডিশনের কারণে। এইটা শুধুমাত্র রাশ ড্রাইভ, একজন আরেকজনের আগে কিভাবে যাবে, কিভাবে কাকে ধাক্কা দেয়, আগে গেলে তার ট্রিপটা আগে যেয়ে পাবে। মানে আপনারাও স্বীকার করছেন, কিন্তু চালককে নিয়ন্ত্রণ করতে পারছেন। চালক, আপনি স্বীকারও করছেন চালককে নিয়ন্ত্রণ, এবং আপনার দামি গাড়িটা কিন্তু নষ্ট হচ্ছে। আপনি বলছেন একদিকে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আবার চালককে আপনি আশিক ভাই, আমি চালককে নিয়ন্ত্রণ কি করে করব? আমি তো প্রথমেই বলছি যে বিআরটিসি 1100 বাস আনতেছে, আরো ইতিমধ্যে 1000 গাড়ি নামছে। তো এই যে 2200, আগের থেকেই তো আমার 9 লক্ষ ড্রাইভার শর্ট। এখন যদি কালকের থেকে, এই যে পুলিশ সপ্তাহ, কালকের থেকে যদি ড্রাইভিং লাইসেন্স চেক করা শুরু হয়, আমার তো অর্ধেক গাড়ি এমনিতেই বসে যাবে। মানে আবারও কিন্তু জনগণই বিপদে, জনগণ বিপদে। মানে আবার ভাই, আমি এনে মিথ্যা বলবো না তো। কাজেই এই যে জনবল, এই জনবল তো তৈরি করা হয় না। আমাদের ফেসবুক লাইভে প্রচুর প্রশ্ন আছে আপনাদের কাছে। তার মধ্যে আরেকটি বড় জায়গা দেখছি যে ধূমপান। দেখা যায় যে একটি বাস চলছে এবং ড্রাইভার মহোদয় উনি আপনার সবার সামনে
ধূমপান করে যাচ্ছেন এবং সেই ধোঁয়াটা পিছনে যাচ্ছে, সেখানে নারী শিশু অনেকেই বসে আছে, সে জায়গাটা কিন্তু আমরা হরেমশাও দেখতে পাই। শুধু অভিযোগ যে করছে তা না, সেই ধূমপান গাড়িতে বসে করা, এটা রোধ করার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমি একটা কথা বলি, আন্তঃজেলা বাসে, আন্তঃজেলা রোডে, জি, আন্তঃজেলা রোডে ধূমপান কতটুকু হয় না হয় এটা বিচার বিশ্লেষণের দায়িত্ব আমি আপনাদেরকে দিলাম। আপনারা সবাই এই দেশে, আপনাদের সবারই চক্ষু আছে, সবাই দেখেন। জি, ঢাকা সিটিতে মাঝে মধ্যে সিগারেট হাতে হেল্পারে দেখা যায় দরজায়। ড্রাইভারকে দেখা যায় না? না শুনেন, হেল্পারকে, সিগারেটটা কিন্তু প্রথম ড্রাইভার ধরায় না, হেল্পার ধরায়, তারপরে ড্রাইভারের কাছে ওস্তাদেরে দেয়। ট্রান্সফার করে। এইরকম ঘটনা পুলিশে ধরেও মামলা দেয়, আমরাও ধরি না যে তারা। তবে আগে যে পরিমাণে ছিল তার চেয়ে 90% কমেছে বলে আমরা দেখতে পাচ্ছি নতুন প্রজন্মের চালক এখন গণপরিবহন চালাচ্ছে এবং আগের প্রজন্মের মতোই আইন ভাঙছে এবং ওই অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। তাহলে নতুন প্রজন্মের যে গাড়ি চালক, তাদেরকে আসলে, তাদের কাছ থেকে আমরা আসলে ভবিষ্যতে কি আশা করব? এবং এই ড্রাইভিং কিন্তু একটি মানে সম্মানের পেশা, কিন্তু আমাদের দেশে এটাকে খুব একটা সম্মানের সাথে দেখা হয় না। সে কারণেই বারে বারে বলা হচ্ছে যে এসএসসি পাস যেন তারা, মানে তাদের যেন এসএসসি পাস থাকে, তাহলে কিন্তু একটি সম্মানিত পেশায় পরিণত হবে। আশিক ভাই, আমি একটা কথা বলি, আগে তো গাড়ি ধুইতে ড্রাইভার হইতো, এখনো কি হচ্ছে না? হইতো। এখন যে নতুন প্রজন্মের কথা যেটা বলছেন, জি, নতুন প্রজন্মের বিভিন্ন ড্রাইভিং স্কুল হইছে, যেমন ব্র্যাক কোর্স তৈরি করছে, কাঞ্চন ভাই তৈরি করছে, এরকম অনেক। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যদি আইন শৃঙ্খলা বাহিনী লাইসেন্স চেক করা শুরু করে তাহলে অর্ধেক ড্রাইভার ওনারা কতজন, ওনাদের ক্যাপাসিটি কতজন, ক্যাপাসিটি দেখতে হবে তো, 3 মাসে কতজনকে ওনারা বাইর করতে পারছে, আর আমরা শর্ট কত, এই জায়গাটা এটা শর্ট কত আর বাইর বের হচ্ছে কত, এই জিনিসটা একটা তো প্রশ্ন দেখতে হবে। আবুল কালাম আজাদ, একটা প্রশ্ন, মালিক সমিতি এত বছর ধরে পরিবহন খাতে ব্যবসা করে, আপনাদের অনেক ঝুঁকি আছে, কথা সত্য, ঝুঁকির কথা মাথায় রাখলেও তো আপনাদের বিনিয়োগ যাওয়া উচিত ছিল এই ড্রাইভিং প্রতিষ্ঠানের দিকে। মালিক সমিতির কোনো বিনিয়োগ নাই কেন এই জায়গাটায়? এই জায়গাটায় আমরা আগে ভাবি নাই যে এরকম বিনিয়োগ বিপর্যয় আসবে, আমরা করব, কোনো উদ্যোগ নাই। ইন্ডিভিজুয়াল কোম্পানি আমরা, আপনারা সবকিছু শুধু পয়সা কামাবে না, সব সরকারের উপরে ছেড়ে দিবে। না সরকারের উপরে ছাড়বো কেন? এই যে হাজার লক্ষ লক্ষ ড্রাইভার যারা আছে, এরা তো কেউ একটা সরকার বানায় না, কিন্তু শিক্ষার যে কথাটা উঠাইছে, ইলিয়াস কাঞ্চন ভাই যে শিক্ষার কথাটা উঠাইছে, এই নতুন প্রজন্মের কথা আজকে আশিক ভাই যেটা বললেন, নতুন প্রজন্মের ড্রাইভাররাও আপনার শিক্ষিত, অনেক শিক্ষিত, কিন্তু আশিক ভাই আমি আপনার কাছে 30 সেকেন্ড নিচ্ছি। আজকে ব্যাংক, ইন্স্যুরেন্স, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেলিফোন কোম্পানি, জার্নালিজম, যে যেখানে ব্যবসা করছে প্রত্যেকে তার নিজস্ব ট্রেনিং সিস্টেম চালু করেছে, আপনারা কেন করেননি আজ পর্যন্ত? আমরা চেষ্টা করছি, উই আর ট্রাইং, আমরা জায়গা পাচ্ছি না। এই জায়গাটা আমরাও প্রায় জায়গা পাচ্ছি বলি না আমরা। যে সমিতির তো অনেক ধরনের এরিয়াস থাকে টু অ্যাড্রেস, তো সেই ক্ষেত্রে ওনারা নিজেরাও করতে পারতেন, অথবা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে নেগোশিয়েট করতে পারতেন যে আমার সম্পদকে রেডি করা। সমিতি কিন্তু আমরা চাঁদা তুলতে দেখছি প্রতিটি বাস আমার স্ট্যান্ডে। ফিউচার রিকোয়ারমেন্ট এত গাড়ি আসবে, এত ড্রাইভার লাগবে, এগুলো নিয়ে সোচ্চার হওয়ার সুযোগ ছিল, যেটা ওনারা আসলে হন নাই, এটা বাস্তবতা। বা আমরা যারা এর মধ্যে যেই সংস্থাগুলো আছি, ড্রাইভার তৈরির ক্ষেত্রে যে ভূমিকাগুলো, ওগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি আসে নাই, যার কারণে এখন কিন্তু এখানে একটা জটিলতা আছে, এটা আমরা সবাই মানি এবং আমরা বাস্তবতা দেখেছি। এবং এইটাকে অ্যাড্রেস করার জন্য বিআরটিএ কিন্তু একটা সার্কুলার দিয়ে কিছুটা শিথিলও করেছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো এই আস্তে আস্তে অ্যাড্রেস করা হবে। তা পুরো আলোচনার মধ্যে দিয়ে যে এরকম একটা হতাশার বিষয় আসছে, আসলে বিষয়টা কিন্তু অত হতাশার মতো জায়গায় কিন্তু নেই। আপনারা যেটি বলছেন যে নৈরাজ্যমুক্ত সড়ক চাই, নৈরাজ্যমুক্ত সড়ক কিন্তু হচ্ছে। আমরা বলবো যে আমাদের অগ্রগতি আছে, ডিসিপ্লিনের জায়গা আমরা অনেক এগিয়েছি, এবং এই ঢাকা মহানগরীতে এখন আপনি যদি চিন্তা করেন যে যে পরিমাণ, আমি বলি আপনাকে একটু, যে পরিমাণ এখন উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছে, এমআরটি কাজ হচ্ছে, বিআরটি কাজ হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হচ্ছে, আমার ঢাকা শহরের মেইন আর্টারি যেটি, যে ভিআইপি রাস্তাও কিন্তু অলমোস্ট চলে গেছে, তারপরেও আমাদের যে আশঙ্কা ছিল যে অচল অবস্থা হবে, আমরা কিন্তু ওটি হতে দেই নাই। এটা আমাদের তৎপরতার কারণে মোটামুটি কিন্তু একটি সহনশীল জায়গা আছে, বরং বলবো যে উন্নতির দিকে আমরা যাচ্ছি। আর সামনে যেটা ফোকাস করতে চাই যে এই ঢাকা মহানগরীতে বিগত 10 বছরে যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো হয়েছে, আপনি
একটু যদি পিছনে তাকান দেখবেন যে যাত্রাবাড়িতে ঢাকা শহরে ঢুকতে গেলে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হতো। আজকে আমরা ওটা ভুলে গেছি। এই বিশ্ব রোড জর্জসারা এখানে এয়ারপোর্ট থেকে আসতে গেলেও আটকাতে হতো 1 ঘন্টা, বের হতে গেলেও 1 ঘন্টা লাগতো। কোথায় গেছে সেই চিত্র? এখন ঝকঝকে তকতকে পরিষ্কার, আমরা কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছি। অনেক অ্যাপ্রোচ এসছে, আমরা কিন্তু ওই কথাগুলো বলি না। কিছু কিছু জায়গায় তো অবশ্যই দ্রুত অনেক পরিবর্তন হয়েছে। মিরপুরে তো যাওয়াই যেত চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলবো যে মিরপুরে যাওয়াই যেত না। মানে এয়ারপোর্ট রোড থেকে মিরপুরে যাওয়াই যেত না, সেটা অতি দ্রুত চলে যাওয়া যাচ্ছে। 3 ইয়ার্স আমি বলতে পারি যে এই ঢাকা শহরের ট্রাফিক জ্যাম ইতিহাসে স্থান নেবে। জি, ধন্যবাদ জনাব ইলিয়াস কাঞ্চন। কিছুক্ষণ আগে জনাব ইশতিয়াক যে কথাটি বলছিলেন যে জনসাধারণের মধ্যে আইন মানার যে প্রবণতা, সেটাও কিন্তু হতে হবে, কিংবা তাদেরকে আইন মানতে হবে। কিন্তু আইন মানার সংস্কৃতি গড়ে তোলার আগে আইনের প্রয়োগ, কিংবা আইনের প্রয়োগ ছাড়া আইন মানার সংস্কৃতি কি গড়ে তোলা সম্ভব? আসলে সত্যি কথা বলতে যে আমাদের অনেকগুলো মানে গ্যাপ আছে, সেই কথাটা আমি শুরু থেকে বলেছি। আমি যেমন বলবো যে এখনকার যে সিচুয়েশন, আমাদের ট্রাফিকের বরঞ্চ আমাদের যেরকম চালকের ট্রেনিংয়ের যেরকম প্রয়োজন আছে, ঠিক তেমনিভাবে আমি মনে করি যে আমাদের ট্রাফিকেরও কিন্তু এখন ট্রেনিংয়ের বিষয় আছে। কিন্তু আমার ট্রাফিকেরও কিন্তু অনেক কিছু কিন্তু জানে না কিন্তু। তো সেই জায়গায় তাদেরকেও কিন্তু ওই ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু আসতে হবে, এবং আসার জন্য সেই ব্যবস্থাটা এখনও কিন্তু নেওয়া হয়নি। এটা ইমিডিয়েটলি নেওয়া দরকার। আরেকটি কথা, যেটা দুর্ঘটনার জন্য যেটা আমরা সবসময় বলে আসছি, যেটা আজাদ সাহেবও অ্যাড্রেস করেছেন, আমিও বহুবার বলেছি, যে যেখানে আপনার 16.5 লক্ষ ড্রাইভারের ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণ করার জন্য তো এখনও পর্যন্ত কোনো ব্যবস্থাই আমরা নিলাম না। তো এই ঘাটতি রেখে আমরা কিভাবে আমরা আসলে সড়কের নৈরাজ্য বলে, আর যেটি উনি নিজেও স্বীকার করলো যে যদি আপনার গিয়া মোবিল কোর্ট বসে, তাহলে গতকালকেই দেখা যাবে যে অর্ধেক গাড়ি নাই, রাস্তায় নেই। তো আমরা এগুলো জানার পরেও এগুলো মিনিমাইজ করার জন্য আমরা কি কোনো ব্যবস্থা নিচ্ছি কিনা, এবং এই যে এই ব্যবস্থাটা যে নিচ্ছি না, আমরা বারবার একই কথা কিন্তু বারবার রিপিট হচ্ছে। আমার কাছে তো মনে হয় মাঝে মাঝে আমার নিজের কাছে খারাপ লাগে যে আমার একই কথা লোকের কাছে খারাপ লাগতেছে কিনা, তারা বিরক্ত বোধ হচ্ছে কিনা যে একই কথা বলতেছে, কিন্তু একই কথা না বলে উপায় নাই, কারণ কাজটা হচ্ছে না এখনো পর্যন্ত। এই যে এই বিষয়গুলো আছে, প্লাস আমি বলবো সিটি কর্পোরেশন এখানে আছে, দেখেন এই যে বাচ্চাদের আন্দোলনদের কথা যেটা দিয়ে শুরু করছেন, সেইখানেও কিন্তু প্রাইম মিনিস্টারে কিন্তু সিটি কর্পোরেশনকে কিছু নির্দেশনা কিন্তু দিয়েছে। সেই নির্দেশনাগুলো কিন্তু ওনারা কিন্তু করেন নাই কিন্তু। তো স্বয়ং প্রাইম মিনিস্টারের নির্দেশনা যদি কেউ ভায়োলেশন করে, তাহলে আমরা যাব কোথায়, কোন জায়গাটা যাব? তো আর যেটি আপনি আমাকে যেটি প্রশ্ন করেছেন যে জনগণের যে বিষয়টি, জনগণের জন্য যে ট্রাফিকের যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলো যদি আপনি না দেন, তাহলে জনগণকে আপনি তো শুধু মানে করলে হবে না। কারণ হলো গিয়ে তার রাস্তা পারাপারের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আপনাকে তাকে দিতে হবে কিন্তু, হ্যাঁ দিতে হবে কিন্তু। যদি সেটা না দেন, এই যেটি ফুটপাতের কথা বলা হলো, উনি বললেন যে সকালবেলায় করতেছে, বিকালবেলা এটা দখল হয়ে যাচ্ছে। তো আপনি এই জনগণ তাহলে হাঁটবে করতে গেলে রাস্তা দিয়ে হাঁটতে হবে, হ্যাঁ আপনার উপায় তো। তারপর আমাকে শেষ করতে দেন। ও আচ্ছা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি আগে আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। এটা সবাই ভুল করে। জি জি বলুন। আমি আব্দুল রহিম দুদু বলছিলাম। জি, কোথা থেকে বলছেন? আমি খুলনা থেকে বলছি। জি শ্রমিক নেতা। জি 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 বলুন প্লিজ। বাংলাদেশে যে গাড়ি চলে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বাংলাদেশের মোটর গাড়ি সোল অথরিটি, তাদের খাতাপত্রে যা আছে তার 4 গুণ গাড়ি বাংলাদেশে চলে। সে রাস্তা কিন্তু বাংলাদেশে নাই। 1 2 নম্বর হলো ঢাকা শহরের ফুটপাত নিয়ে যে কথাটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হলো, আরো বললেন ঢাকা শহরের ফুটপাত তো বিক্রি, এটা তো দৈনিক পত্রিকায় আসে। তো সে ফুটপাত বিক্রিটা থামাইলে তো জনগণের জন্য ফুটপাতটা ক্লিয়ার হয়। আরেকটি কথা হলো, দুর্ঘটনার ক্ষেত্রে ড্রাইভারদেরকে দায়ী করা হয়। আমি জানি ড্রাইভাররা কিছু দায়ীও আছে, কিন্তু পথচারী অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারে কোমলমতি ছাত্রদের আন্দোলনে বিগত দিনে যে সমস্ত ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশগুলি দেওয়া হয়েছে,
এই নির্দেশগুলি এখনো তো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কেউ কোনো পদক্ষেপ নিই নাই। তাহলে দুর্ঘটনা, একমাত্র দুর্ঘটনা সম্বন্ধে বাংলাদেশে জনবহুল পত্রিকার মধ্যে প্রথম আলোই লেখে দৈনিক কয়টা লোক মারা যায়, সংখ্যা কত হয়। আজকের পত্রিকায় দেখলাম কতগুলি নসিমন করিমন চলতেছে, প্রথম আলোতে লেখা আছে, অন্য কোনো পত্রিকা এগুলি কভারেজ করে না। তা আমাদের দেশে তো এই শিক্ষিত ড্রাইভার তৈরি করতে গেলে তাদেরকে পালার মতো, তাদের চলার মতো, তাদেরকে বেতন করা কি সেভাবে সিস্টেম করতে হবে। সেটাও আমাদের দেশে মালিকদের অত ইনকাম নাই সেটা পরিশোধ করার মতো। সেরকম বেসিক্যালি ব্যবস্থা যদি করা হয় তাহলে তো শৃঙ্খলা এমনি ফিরে আসে। দুনিয়ার কোন দেশে কেউ ট্রাফিক আইন অমান্য করে না, আমাদের দেশে কেন করে? জি ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের দেশে জি ধন্যবাদ আপনার প্রশ্ন এবং আপনার পরামর্শটা। আমার জনগণের কথা যেটি বললেন, আপনি সারা পৃথিবীতে দেখবেন যে আপনার গিয়ে জেব্রা ক্রসিং এর সিস্টেম আছে, এবং জেব্রা ক্রসিং কিন্তু আমরা শুধু জেব্রা ক্রসিং বলতে কিন্তু সাদা আর কালো দাগটাকে জেব্রা ক্রসিং বুঝি, কিন্তু জেব্রা ক্রসিং এর অনেক রকমের প্যাটার্ন আছে। আপনার গিয়ে ব্যারিয়ার জেব্রা ক্রসিং আছে, পেলিকান জেব্রা ক্রসিং আছে, র্যান্ডম আপনার জেব্রা ক্রসিং আছে। আপনি কোথায়, আপনি ঢাকা সিটিতে আপনি দেখেন তো এই ধরনের জেব্রা ক্রসিং কোথায় আছে? আপনি জেব্রা ক্রসিং দেওয়ার মানে এই না যে আপনি সবসময় জেব্রা ক্রসিং দিয়ে পার হবেন, তাহলে গাড়ি পার হবে কি করে? তাহলে জেব্রা ক্রসিং গাড়ি কিভাবে পার হবে? আসলে রাস্তার একটা নির্দিষ্ট জায়গা যেখান দিয়ে আপনি কখন পার হতে পারে, হ্যাঁ আমি কখন পার হবে সেটা আমাকে নির্দেশনা থাকতে হবে, আমার জন্য বাতি থাকতে হবে যে আমি এই সময় পার হব। তো আপনি সবসময় যার জন্য দেখেন এই যে ঢাকা শহরের মধ্যে যে জিনিসটা হয়, একটা লোক আপনার গিয়ে একটা চৌরাস্তার মধ্যে যদি থাকে 3 মিনিট করে যদি এক একটা দিকে আপনার গাড়ি যদি ছাড়েন, তাহলে 4 নম্বরে সে যখন আসবে তখন মিনিমাম অন্তত 9 মিনিট পরে গিয়া তার মানে যাওয়ার জন্য সে হবে, পারমিশন পাবে। যেই মুহূর্তে সে পারমিশন পেল যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে তার রাস্তাতে লোক চলতেছে। তো এই লোকটা তখন কি করবে আপনি আমাকে বলেন? কতক্ষণ সে ধৈর্য প্যাশেন্স রাখবে? এই যে বিষয়গুলো আমার কাছে কথা হলো যে আমাদের সিস্টেমের মধ্যে এমন গলদ, এবং এইগুলোকে দূর করার জন্য যেটা বললাম যে কে দায়িত্বটা কে নেবে, অথরিটি থেকে এই চিন্তা ভাবনাগুলো করে এইগুলো মিনিমাইজ করার জন্য কে দায়িত্ব নেবে। হ্যাঁ, তারপরে আমি বলবো যে আমাদের যে সাধারণ মানুষ, আমরা যারা রাস্তায় চলি, আমরা যারা গাড়ি ব্যবহার করি, আমরা কিন্তু সেরকম সচেতন নই। এই সচেতন না হওয়ার জন্য আমরা যেরকম ড্রাইভারের জন্য যেরকম পানিশমেন্টের বিষয় আছে, মালিকের জন্য যেরকম আছে, আমার জনগণের জন্য আপনি কেন করবেন না? আপনি সিঙ্গাপুরে আপনি দেখেন না, আপনি চুইংগাম খেয়ে দেখেন না, সেখানে আপনাকে কত ফাইন দিতে হয়, এবং একটি ময়লা ফেলার জন্য $500 সিঙ্গাপুরি আপনি চুইংগাম খাওয়ার জন্য আপনার। যে আমার এখন যে সাজেশন সেটি হলো যে ট্রাফিক ম্যানেজমেন্টের যে বিষয়টা, সেখানে মানে ওইখানেও শিক্ষিত মানুষ আসতে হবে। কিন্তু শিক্ষিত মানে কি, ট্রাফিকের উপরে জ্ঞানী লোক আসতে হবে সেখানে। এবং এই যে রোড যে ম্যানেজমেন্ট করার জন্য সেখানেও কিন্তু সেরকম মানে আপনাকে ইঞ্জিনিয়ার আসতে হবে। আপনার গিয়ে সিটি কর্পোরেশনের আপনার কিন্তু ইঞ্জিনিয়ার থাকতে হবে, রোড ইঞ্জিনিয়ার সিটি কর্পোরেশনে থাকতে হবে, যে তারা কিভাবে সেটাকে ম্যানেজমেন্ট করবে। তো এই যে বিষয়গুলো, এবং আমি বলবো যে দীর্ঘদিনের আমাদের যে দাবি যে চালকদেরকে প্রশিক্ষিত করা, উপযুক্ত ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষিত করা। আপনি নিজেই কিন্তু বলেছেন যে গাড়ি চালানো মানেই কিন্তু চালক না, কিন্তু আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, তার বিহেভিয়ার বিষয় আছে, তার আপনার তার অন্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, গতির সম্পর্কে তার যে জ্ঞান থাকার যে প্রয়োজন আছে, কোন জায়গায় কত গতি দিয়ে চলবে, এই সমস্ত জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আপনি প্রপারলি তাকে আপনি শিক্ষিত না করবেন, মানবিক মূল্যবোধ থাকে, এবং তার জীবনেরও বোধ যেন হয়, তার জীবনও যাতে উন্নতি হয়, তার সন্তানরা যেন পড়াশোনা করতে পারে। এই যে আমি একটা জিনিস দেখলাম, আমি বগুড়াতে গেলাম 4-5 দিন আগে, আমি দেখলাম বগুড়ার এখানে আপনার গিয়া শ্রমিকরা চাঁদা নিতেছে, সেখানে আবার লেখা আছে শ্রমিক কল্যাণের জন্য। আমি আজকে আজাদ ভাইরে জিজ্ঞাসা করতে চাই, শ্রমিক কল্যাণের জন্য আজকে পর্যন্ত কি আপনারা শ্রমিকদের সন্তানের জন্য একটা স্কুল তৈরি করেছেন? আপনারা কি ওই শ্রমিকদের জন্য কোনো একটা হাসপাতাল তৈরি হয়েছে?
তাহলে শ্রমিকের কল্যাণটা সেই আপনারা কি প্রশিক্ষণটাই করেন? দিক। প্রশিক্ষণটাই দিক। এই চাঁদার টাকাটা আসলে যায় কোথায়? আমার নিজের দেখা যেমন এখানে আবুল লেখা কালাম, আছে। এই টাকাটা আসলে যায় কোথায়? এই যে বিভিন্ন জায়গা থেকে রাস্তার দেখা মধ্যে যায় তারা চাঁদা আপনারা চাঁদা তুলে সব এটা- জায়গায় শ্রমিক কল্যাণ বলে। এটা শ্রমিক কল্যাণ বলে, এটা শ্রমিকরা তাদের কল্যাণের জন্য করেন। কি কোন কল্যাণের জন্য? সেই কল্যাণটা শ্রমিকরা তাদের কি কল্যাণের এর সাথে জন্য মালিক করে, সমিতির এটা কোনো আমি বলতে সম্পর্ক পারবো নেই। না। এই যে আপনি বলতে পারবেন না, বলবে কি? কে বলবে এটা? এটা বলবে, এটা বলার এটা জন্য তো প্রচ্ছন্ন চাঁদাবাজি। বলার জন্য তো authority জায়গা তৈরি দিচ্ছে। করতে আপনি হবে। তাদের আলম নিয়ে সাহেব, কাজ কথা করেন, বলি আপনি না। একদিন জিজ্ঞাসা করলেন না? শোনেন। আজাদ ভাই একদিন জিজ্ঞাসা করলেন না যে ভাই অবশ্যই তোমরা কি কি কল্যাণ করতে? ভাই এইটা নিয়ে অনেক কিছু হয়েছে। কাঞ্চন ভাই, আমি একটা কথা আমাদের বলি। আলোচনা একদম না, আপনার কাছে আমি সময় পেলে আসবো। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে জনাব মিরাজুল আলম। এমনিতেই প্রয়োজনের তুলনায় রাজধানীতে রাস্তা কম এবং অপ্রতুল রাস্তার 30% দখল হয়ে থাকে অবৈধ পার্কিং এর কারণে। এবং অনেক সরকারি অফিস আদালতকেই দেখা যায় তাদের গাড়ি তাদের সবকিছু রাস্তার উপর ফেলে রেখেছে। তাদের নিচের যে বড় বড় বিল্ডিংগুলো যে তারা তৈরি করেছে, সেই বিল্ডিংয়ের নিচের যে বেসমেন্টটা সেটাও তারা ব্যবহার করছে না, কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করছে। আপনারা কি ব্যবস্থা নিতে পারেন এবং আপনারা কি তাদেরকে শাস্তির আওতায় আনতে পারেন না? শাস্তি, আপনার অবৈধ পার্কিং এর জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি। অবৈধ পার্কিং, এই আসলে এই শহরে অবৈধ পার্কিং এর কথা যখন আসে, ইয়েস পার্কিং এর বিষয় আসে। ইয়েস পার্কিংটা কোথায়, এই প্রশ্ন কিন্তু আছে। আমরা জনগণ কিন্তু জানতে চাই তাহলে আমি যাবোটা কোথায়। সো এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করা হয় নাই। এখানে কিন্তু আমাদের জনাব দুদু উনি কথা বলছিলেন যে আমাদের রাস্তার ফুটপাতগুলো কারা কতদিনের জন্য জি, জি। কতবার বিক্রয় হয় সেটা কিন্তু জি, আমি আসি, সবাই জানেন। আমি আসি। ইয়েস পার্কিং এর যে বিষয়গুলো আছে, এগুলো তো আসলে সিটি কর্পোরেশনের রাস্তা। সিটি কর্পোরেশন চাইলে পার্কিং এর ব্যবস্থা করতে পারে এবং তারা লিজ দিতে পারে, অনেক প্রক্রিয়া আছে। তা আমরা কিন্তু ডিএমপি ট্রাফিক অথরিটির পক্ষ থেকে আমরা সিটি কর্পোরেশন নর্থ অ্যান্ড সাউথকে আমরা চিহ্নিত করে বলেছি তুমি এই জায়গাগুলোকে ইয়েস পার্কিং করে দাও এবং এখানে তুমি লিজ দিয়ে দাও। সো লিজিং অথরিটি থাকবে, তারা পার্কিং এর ব্যবস্থা করবে। আমাদের এখানে যেটা হচ্ছে যে মতিঝিলে মনে করেন একজন ভদ্রলোক সকালে গাড়ি নিয়ে গেলেন, উনি পার্কিং করে অফিসে গেলেন, 5টা পর্যন্ত গাড়িটা ওখানে পড়ে থাকলো, বিকালবেলা আবার ওই গাড়িতে নিয়ে বাসায় আসতেন। এই জায়গায় যদি আমার পার্কিং চার্জ করা হতো, লিজ দেওয়া হতো, তাহলে তার গায়ে বিষয়টা লাগতো। সে হয়তো বলতো ড্রাইভারকে গাড়ি নিয়ে বাসায় চলে যাও। তো এই যে জায়গাগুলো অ্যাড্রেস করার অনেক সুযোগ এখনো আছে, আমরা কিন্তু এইগুলো নিয়ে কাজ করছি। কিংবা সেন্ট্রাল পার্কিংও তৈরি করা যেতে পারে বহুতল, হ্যাঁ। যেটা অনেক মানে আপনাদের অনেক জায়গায় জনবহুল হয়েছে, শহরে আছে। ফল আছে, যেটা ব্যবহার হচ্ছে না। এখন আপনার গিয়ে অল্প জায়গার লিফট, মধ্যে লিফট দিয়ে। লিফটিং এ আছে, জি। আপনি আপনার গাড়িটা চাইলে Right. আপনার সেই গাড়ি ওই ইয়াটা টিপ দিলে পরে ওই গাড়িটা অটোমেটিক্যালি হ্যাঁ, চলে আপনার আসবে। মৎস্য ভবন ক্রসিং ওই এরকম system একটা আছে, দ্যাট ইজ হ্যাঁ। ওয়ান্ডারফুল। আমরা এই অ্যাপ্রোচেও গেছি, বলেছি যেগুলো করলেও একটু যদি শর্টলি জিনিসগুলো বলে যান আপনি। জি, So আমরা যেটা চাই যে কথা বলেছেন রাজ ভাই, এক মিনিট আমি একটু যোগ করি। এই পার্কিং এর বিষয়ে আসলে আমাদের দেশে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের যে শিশু পার্কটা আছে, সেই শিশু পার্কটার নিচে এখানে আন্ডারগ্রাউন্ড কিন্তু পার্ক হবে, প্রায় 600 গাড়ি এখানে রাখার জন্য আমাদের দেশে কিন্তু কার্যক্রমটা শুরু হয়েছে অলরেডি। এটা কিন্তু কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। জি, ধন্যবাদ। আর বেসমেন্ট পার্কিং, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। যে যখন আপনার একটা বিল্ডিং করা হয় 10 তলার উপরে, তখন কিন্তু আমাদের ডিএমপি অথরিটির কাছ থেকেও একটা ক্লিয়ারেন্স নিতে হয়। তখন আমরা দেখি যে পার্কিং অ্যাপ্রোপ্রিয়েট স্পেস আছে কিনা। বেসমেন্ট পার্কিং রাখাও হলো, কিন্তু বিল্ডিং হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বেসমেন্ট পার্কিংটা চলে যাচ্ছে তখন তাকে commercial শাস্তির use এ। আওতায় কেন আনা যাচ্ছে না? তখন যে তুমি কিন্তু কেন- এটাকে ক্যান্সেল করা যায়, তাকে ভেঙে দেওয়া যায়। তো সেইটা আমরা রাজুকের সাথে যোগাযোগ রাখি, যে রাজুক হয়তো সেটা কতটুকু কার্যকর, জি সেটা তো আপনি জানেন। বিষয়গুলো তো আছেই আমাদের। জনাব মিরাজুল আলম, ঢাকায় কয়েক লক্ষ রিক্সা চলছে। এই রিক্সা চালকদের একটি বিশাল বড় অংশ ট্রাফিক আইন সম্বন্ধে জানে না, তারা না জেনেই রাস্তায় উঠাচ্ছে এবং মানুষ মারা গেলে তো নিউজ হয়, কিন্তু প্রচুর কি পরিমাণ মানুষ যে পঙ্গু হয়ে যাচ্ছে সেটার খবর কিন্তু কেউ রাখে না। মানে এগুলোকে বন্ধ করার উপায় কি? আমরা তো গুলশান বনানীতে দেখি সেখানে কোনো রিক্সা চলে না, কিংবা ওই যে হ্যাঁ, বড় না, বড় আপনার রোডটাতে। কথার সূত্রে আমরা বলি যে হ্যাঁ, ঢাকা মহানগরকে যদি যানজট মুক্ত করতে চান, যান চলাচলে একটি গতি আনতে চান, শৃঙ্খলা আনতে চান, অ্যাটলিস্ট স্পেসিফিক কিছু বড় রোডগুলোকে রিক্সা মুক্ত করতে হবে। এরকম একটা ইনিশিয়েটিভ আমরা রিসেন্টলি নিয়েছি, যে এখন যেহেতু ভিআইপি রাস্তায় অনেক ধরনের কাজ হচ্ছে, এমআরটি কাজ হচ্ছে, বিশ্লেষকরা চাপ কিন্তু অন্য জি। জায়গায় যাবে। তো এই প্যারালাল যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোকে আমরা মানে পর্যায়ক্রমে ওয়ান বাই কিন্তু ওয়ান এটা কিন্তু রিক্সা- একসময় আমরা দেখেছি একটা আপনার উদ্যোগ ছিল, কিন্তু কি কারণে যেন হঠাৎ করে এগুলো সব বন্ধ হয়ে গেল। But আমরা কিন্তু এখন খুব মানে বলবো যে কার্যকর পদক্ষেপ নিচ্ছি, প্ল্যান ওয়াইজ যে- করছেন। যে রিক্সা মুক্ত করার জন্য কিছু রোড চিহ্নিত করেছি, আমরা লিখিত প্রস্তাবনা পাঠিয়েছি এবং এই নিয়ে আমাদের মিটিংও হচ্ছে। আশা করি যে, এবং বিআরটিসি 600 বাসের কথা বলা হয়েছে, এই 600 বাসকে কিন্তু আমরা কগনিজেন্সে নিচ্ছি, যে রিক্সা উদ্যোগ করে এই জায়গায় এই বাসগুলোকে আমরা মেট্রো replace করার রেলের জন্য। যে আমি এলিভেটেড একটা প্রশ্ন এক্সপ্রেস কি আপনাকে করতে পারি? জি প্লিজ। সেটা হলো গিয়া যে আগে কিন্তু আমাদের একদম সময় হ্যাঁ, নেই। আমি এর জন্য
আগে কিন্তু আমরা দেখেছি যে নাম্বার প্লেটগুলো সরকারি গাড়ির নাম্বার প্লেট এক রকমের রাইট এবং গণপরিবহনের নাম্বার প্লেট এক এক রকমের রকমের। আর প্রাইভেট গাড়িগুলোর এখন সব এক করে দেওয়ার পিছনের কারণটা কি? এইটা আমরা ছাত্র যখন ছিলাম তখন না এটা একটু আমি জানি ভাই, please বিষয়টা, একটু এখন বলেন। আমি এর ভিতরে কি এটা ঘটনা? বলতে পারবো না, বাট একসময় ছিল লাল, সরকারি গাড়ির নাম্বার প্লেট ছিল রেড। তো তখন বোধহয় কোনো কারণে যথেচ্ছ ব্যবহারটা সরকারি যাতে গাড়িগুলো বোঝা না যায়। ক্ষতির যথেচ্ছ সম্মুখীন হচ্ছিল। ব্যবহারটা কারণ হলো যে আমি এটা কেন তুলেছি তখন আপনার থেকে সঙ্গে বলি। একাকার করা হয়েছে। সরকারি গাড়ির যথেচ্ছ গণপরিবহন তখন এখন কিন্তু হরতাল হতো। মোটরসাইকেলও এবং এই কিন্তু হরতালের গণপরিবহন। সময় এই সরকারি তো গাড়িগুলো কাজে বেশি এই যে পুরানো আপনার হতো। এই জন্যই গণপরিবহন কারণটা মোটরসাইকেল যে চেঞ্জ করা চলছে হয়েছে। যথেচ্ছ ব্যবহারের জন্য সেটা নয়। কিন্তু ব্যক্তিগত মোটরসাইকেলের নাম্বার প্লেট এবং এই যে রাইড শেয়ারিং যারা করছে তাদের একই প্লেট একই প্লেট কিন্তু। হচ্ছে। যার জন্য কিন্তু আমরা কিন্তু মানে পার্থক্যটাকে বুঝতে পারছি না এবং এটা একটা প্রবলেম তৈরি করছে কিন্তু। এটা অনেক বড় problem তৈরি নেক্সট করছে। চ্যালেঞ্জ কিন্তু এই যে রাইড শেয়ারিং এর যে জি। বিষয়গুলো এবং এই জায়গায় আমার প্রশ্ন যে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোন রকম আপনার পূর্ব অভিজ্ঞতা কিংবা কোন রকম আপনার গবেষণা ছাড়া আমরা যে কোনো জিনিসকে হুটহাট করে দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে যে আপনার মানে খারাপ দিকগুলো আসছে সেগুলো নিয়ে আপনার মাথায় হাত দিচ্ছি, এটা কেন করছেন? এটা নীতিমালার যে জায়গাটি আছে এবং অ্যাড্রেস করা যে রাইড শেয়ারের ক্ষেত্রে মনে করেন একটি অথরিটি কতগুলো গাড়ি চালাতে পারবে, একটা সেলিং নির্ধারণের বিষয় আছে, কারা এটার মধ্যে ইনক্লুডেড হতে পারবে। এখন মোটরসাইকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা বাইরে থেকে মোটরসাইকেল ঢাকা শহরে চলে আসছে এবং জনগণ সেবা প্রতিনিয়ত পাচ্ছে না, ভয়ঙ্কর সব সেবা অ্যাক্সিডেন্ট পাচ্ছে, হচ্ছে। কিন্তু at the same time কিছু বিশৃঙ্খলা হচ্ছে। এই বিষয়গুলো যেহেতু অন গ্রাউন্ড তৈরি হয়েছে and we are working on this, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ যত এগিয়ে আসবে রাজধানীতে যানজটের মাত্রা তত বাড়বে, সেটাই বিশ্লেষকরা বলছে। সেটাকে আমলে নিয়ে আপনারা কি ধরনের পূর্ব পরিকল্পনা আপনারা রেখেছেন কিংবা আদৌ কোনো পরিকল্পনা রেখেছেন কিনা? অবশ্যই এটা আমরা ছোট্ট করে যদি বলেন। মানে আসলে এই আমরা যেহেতু ফিল্ডে থাকি, আমাদেরকে আপনারা সকাল বিকাল রাস্তা দেখছেন জি। এবং আমরা কিন্তু এই কাজগুলো আগে থেকেই আমরা দেখি, চ্যালেঞ্জেস কি আসবে সেটা আমরা বুঝি, সেই অনুযায়ী অথরিটিদের সাথে আমরা বসি এবং বিকল্প যে কি ব্যবস্থাপনা হতে পারে আমি যদি বলি, আমি আপনাকে পয়েন্ট দেখাতে পারবো যে আমরা 11টা পয়েন্ট চিহ্নিত করে সমস্ত অথরিটিকে চিঠি দিয়েছি যে যখন মেইন আর্টারিতে বিআরটির কাজ শুরু হবে এই রাস্তায় আমার অনেক চ্যালেঞ্জেস হবে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। আমার কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু আমরা জানিয়েছি যে এই বিকল্পগুলো আমাকে করে দাও, তাহলে ঢাকা শহরের জনগণ ভোগান্তির থেকে মুক্ত কিন্তু থাকবে। আপনাদের যে এই যে আপনি যে বলছেন যে আপনার রিকোয়ারমেন্ট সেগুলো পূরণ করার মতো বাস্তবতা কি নগরের রাস্তা আছে? তৈরি করতে হবে, তৈরি করতে হবে। জি, তৈরি করতে হবে, অবশ্যই। ধন্যবাদ জনাব অধ্যাপক মজিব হোসেন। মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের যে দক্ষতা কিংবা যে আধুনিক পরিকল্পনা সেটা মানে সেটা একটি বড় ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি এবং সবার কথাতেই সেটা উঠে আসছে। সেই স্বয়ংক্রিয় জায়গায় আমরা কেন কাজ করতে পারছি না? প্রথমত আমাদের ভ্যাকুয়ামটা হলো প্রাতিষ্ঠানিক ভ্যাকুয়াম। জি, প্রতিষ্ঠানটা তৈরি করতে হবে। আমাদের পলিটিশিয়ান, মেয়র আর আমাদের হাইওয়ের ক্ষেত্রে আমাদের মন্ত্রী মহোদয় দায়িত্ব নেবেন এবং তার আওতায় আমাদের সায়েন্টিফিক সিগন্যাল বলেন, রাস্তার রোড মার্কিং বলেন, তারপরে রোড ট্রাফিক ফ্লো স্মুথ করার জন্য বিভিন্ন স্কিম নেওয়া বলেন, সিটি ওয়াইজ পার্কিং প্রোগ্রাম, পার্কিং অ্যাভেলেবিলিটি স্টাডি বলেন, প্যাসেঞ্জার পেডিস্ট্রিয়ানদের চলাচলের সুবিধা অসুবিধার স্টাডির কথা বলেন, কিংবা বাইসাইকেল নেটওয়ার্ক সারা বিশ্বে এখন একটা জনপ্রিয় এবং অত্যন্ত মানে ইন্টারেস্টিং একটা মোড হিসাবে পরিগণিত হচ্ছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এই কাজগুলো কিন্তু আমাদের ওই প্রতিষ্ঠানের থ্রুতেই কিন্তু করতে হবে। এবং একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এই ট্রান্সপোর্টেশন কিন্তু একটা 24 আওয়ার 7 ডেজ এ উইকের জিনিস। এটা কিন্তু একজন মানুষের বা একটা বিশেষ গোষ্ঠীর উদ্যোগে কিন্তু এটা কখনোই স্মুথভাবে চলবে না। এটার জন্য আপনার সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান অবশ্যই আমাদেরকে গড়ে তুলতে হবে, যেটা সারা দেশব্যাপী ব্যাপ্তি থাকবে, পলিসি মেকিং এবং আপনার ডেটা কালেকশন ফ্রেমওয়ার্ক সহ, এবং বিভিন্ন বড় বড় সিটি কেন্দ্রিক আবার সেটার আপনার প্রেজেন্স থাকবে। এবং তাইলেই কিন্তু আমরা ধীরে ধীরে এই সায়েন্টিফিক ওয়েতে যে সারা বিশ্বে এই যে ট্রান্সপোর্টেশনের যে একটা বিশাল ডিমান্ড, যেটা একটা কমপ্লেক্স ইস্যু হিসাবে দেখা হয় যে কোনো সোসাইটিতেই, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে সেই সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো জি বলে আমি জি মনে করি। জি আমাদের ফেসবুকে একজন মতামত দিয়েছেন মোহাম্মদ জয়নাল হক। উনি বলেছেন রোড ট্রান্সপোর্ট অথরিটিকে শক্তিশালী এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা তৈরি করতে হবে। শুধু টক শোতে এসে কথা বলে গেলে চলবে না, সবাই আন্তরিক হয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। আসলে আমাদের অনেক
এরকমই থাকে, আমরা সব আশিক সময়ের জন্য নিতে আমাদের পারি কিন্তু না। at least আন্তরিকতার কোনো ঘাটতি জি নেই। ট্রাফিক না আন্তরিকতার ঘাটতি আমরা নেই, আমরা কিন্তু শেষ প্রশ্ন 8 ঘন্টায় আমরা আমাদের হাতে একটা একদম ডিউটি সময় করতে নেই, পারবে না। শেষ প্রশ্নে চলে এসেছি। জনাব মুস্তাফিজুর রহমান, রাজধানীতে রোড ফ্র্যাঞ্চাইজিং এর পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে। আর কতদিন লাগতে পারে এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য? সুনির্দিষ্ট কোনো টার্গেট কি আপনাদের কাছে আছে? আমি এই বিষয়ে বলতে চাচ্ছি যে আমার মনে হয় গত সপ্তাহে আপনাদের মাননীয় সমিতির সভাপতি সাহেব বোধহয় আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সঙ্গে তিনি দেখা করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির বিষয়ে তিনি বলেছেন, মাননীয় মেয়র সাথে সঙ্গে আলাপ করে বললেন যে খুব শীঘ্রই তারা একটা সভা করবেন। আর এটার সঙ্গে কিন্তু ডিটিসি এর জড়িত আছে। না, সভা কিন্তু হয়েছে ইতিমধ্যে। আমরা মাননীয় একটা মেয়র হয়েছে। মহোদয়ের সভাপতিত্বে Yes. একটা মিটিং অলরেডি হয়েছে এবং ওই সভায় একটা সাব কমিটি হয়েছে যেখানে ডিটিসি এর প্রধান নির্বাহীকে দায়িত্ব দিয়ে তার অধীনে 2টা মিটিং অলরেডি হয়েছে। তো কাজ কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে এটা আলোর মুখ দেখবে। তো নির্বাহী সম্পর্কে কর্পোরেট জোক আছে, কাম মিট এন্ড টি। না শুনে না, এখন serious. আমাদের না আমরা ইস্তেক এগিয়ে ভাই যাচ্ছি। একটু আশাবাদী হতে হবে। না না, আমরা অবশ্যই আশাবাদী। আমাদের আশাবাদী হতে হবে। আমরা যেটা বলেছি কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে। এখানে বললাম না যে ডিটিসি আছে, আপনার মালিক সমিতি আছে, তারপরে আপনার ট্রাফিক বিভাগ আছে। রোড ফ্র্যাঞ্চাইজিং সময় এর আছে। ব্যাপারে আপনাদের কি মানে কতদিনের মধ্যে আপনারা বাস্তবায়ন করবেন, এরকম কোনো টার্গেট কি আপনারা নিয়েছেন? এটা আমি আমার সামনে তারা দুজন আলোচনা করেছে খুব শীঘ্রই। এটা মনে হয় খুব শীঘ্রই এটা কবে? এটা আমার মনে হয় এই মাসের মধ্যে তারা একটা মিটিং করবে না, এবং সভাপতি আবার তো সেই মিটিং আসবে না, আমরা জানতে কারণ আমি চাচ্ছি তো যে এখানে বাস্তবায়ন কবে হতে পারে, এই একটা সেটা 2 বছর পর, 5 বছর ধারণাপত্র পর? কিন্তু তৈরি হয়ে আছে। জি। মেয়র আনিসুল হক সাহেবের সময় ধারণাপত্রটি তৈরি হয়েছে, ওইটা নিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয় আশাবাদী আমরা 1 বছরের মধ্যে এটি একটা পর্যায়ে চলে জি। যাবে। আপনি যদি বলেন নৈরাজ্য দূর করে দ্রুত সড়কের শৃঙ্খলা ফেরাতে কি করণীয়, যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, এইটার বিষয়ে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সড়কে যদি আমরা শৃঙ্খলা আনতে চাই আমাদের দেখতে হবে বাংলাদেশের গাড়ির সংখ্যা কত। বাংলাদেশের টোটাল গাড়ির সংখ্যা হচ্ছে মানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা হচ্ছে প্রায় 2,90,000-এর মতো। আর এর মধ্যে ঢাকা শহরে চলে 2,30,000 গাড়ি। আপনি চিন্তা করতে পারেন এর 2,30,000 ঢাকা তাদের শহরে চলে, বিকল্প তাহলে ঢাকার ব্যবস্থা কি না অবস্থা করে হতে কি এই পারে? গাড়িগুলো বন্ধ করে দিতে পারবেন? না, আমরা তো বন্ধ করার বিকল্প ব্যবস্থা আমাদের যে ফ্যাসিলিটি গ্রেটার ব্যাংককে 40 লাখ ব্যক্তিগত গাড়ি চলে। জি। রোড ম্যানেজমেন্ট একটি অনেক বড় ব্যাপার আছে। রাস্তার পরিসর মানুষ বেশি। টাকা কামাবে, তাহলে আমি তার রাস্তার আবার হিসাব দেখাই, শুনেন রাস্তার হিসাব দেখাই, আমাদের 7 থেকে 8% রাস্তা। তাহলে economy বন্ধ এই হয়ে রাস্তার যাবে। মধ্যে এত আমি কামাবো গাড়িগুলো কেন? চলাচল যদি করে। ভোগ না আর করতে একটা পারি। জিনিস শুনেন, আমাদের একটা নিজস্ব চিন্তা ভাবনার বিষয় আছে। আমি একটা বাড়ি করি, দেখেন ডেভেলপার সাহেবরা দেখেন বিল্ডিং করেছে, আপনারা দেখেন রাস্তার হচ্ছে মাত্র 15 ফিট বা 20 ফিট, 2টা গাড়ি যায় না, সেখানে বিল্ডিং হয়েছে 12 তলা করে। পারমিশন কে দিয়েছে? হ্যাঁ, রাজুক দিয়েছে। আমরা এই বিষয়ে যে পপুলেশন, যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে এই পারমিশন দেওয়ার ক্ষেত্রে পপুলেশন গুলশানে আমরা রাতারাতি দেখছি সব আবাসিক বাড়িগুলো কমার্শিয়াল হয়ে যাচ্ছে। বিষয়টা চিন্তা করে Permission শুধুমাত্র ফারের বিষয়টা চিন্তা করে যদি আমরা প্ল্যান এই বাড়িঘরের প্ল্যান দিতে যাই তাহলে কিন্তু এই আমাদের এই সমস্যা বাড়বে। কারণ যতই বিল্ডিং হবে ততই লোক সমাগম হবে, আর লোক সমাগম হলে আপনার যানবাহনের প্রয়োজন হবে, তাহলেই আপনার গিয়ে এই সমস্যার সমাধান করতে সম্ভব হবে না। আমাদের প্ল্যানিং দেওয়ার বিষয় সমন্বিত, আমি আগেই বলেছি যে রাজুককেও প্ল্যান দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করা উচিত। যেমন ডিএমপির কাছ থেকে মতামত নেওয়া উচিত যে কী পরিমাণ জায়গায় তারা কী পরিমাণ দিতে পারবে। আমাদের কাছ থেকে মতামত নেওয়া উচিত আমরা কী পরিমাণ রাস্তার সেবা দিতে পারবো। বিদ্যুতের কাছ থেকে মতামত নেওয়া তারা কীভাবে বিদ্যুৎ দেবে। সুতরাং শুধু আমি রাজুক একাই যদি প্ল্যান এইভাবে করে তাহলে তার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হবে না। সেই একটাই কথা বলেছিলাম যে পূর্বে যে কথা বলেছি, যার যার কাজ সে ঠিক মতো করলে 80% কাজ সমাধান হবে, বাকি যে 20% যে কাজ যেটা রয়েছে সেখানেই কিন্তু আসল সমস্যাটা। সেই সমস্যাটা সমাধান করার জন্য কোঅর্ডিনেশনের প্রয়োজন, একজনকে লিড ভূমিকা নিতে হবে। আপনি এটার দায়িত্ব নেবেন কিনা? হ্যাঁ, আপনি এটার দায়িত্ব নেবেন? আমরা মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করব, অবশ্যই নিতে হবে, কিন্তু নগর পিতা অবশ্যই প্রধানমন্ত্রীর আমরা অনুরোধ কার্যালয় থেকে তো সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। শহরকে বাঁচাতে হবে। তিনি 1 কোটি মানুষের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তো সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে অবশ্যই কোঅর্ডিনেশনের। আমাদের কিছু জনবলের অভাব আছে, আবার আমরা পারতেছি না। মানে ওই উছিলা তো আমাদের থাকি। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, সড়কের নৈরাজ্য এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে
কঠোর সিদ্ধান্ত পদক্ষেপের মাধ্যমে এই নৈরাজ্য বন্ধ করা না হলে যে কোনো সময় দেশ অচল হয়ে পড়তে পারে। নৈরাজ্য দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে 17 দফা নির্দেশনা দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো পক্ষের যে কোনো ধরনের গাফিলতিকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পরিবহন খাতকে রাজনীতির প্রভাব মুক্ত করতে হবে। দক্ষ চালক তৈরির জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে। গাড়ি চালানোর কৌশল আয়ত্তের পাশাপাশি চালকদের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করবার কৌশল নিতে হবে। সড়কের প্রকৌশলগত ত্রুটি দ্রুত দূর করতে হবে। সম্প্রতি নতুন সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা উন্নত, দক্ষ ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থায় যে প্রতিশ্রুতি সরকার তার নির্বাচনী ইশতেহারে দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।